আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি আমাকে ইংরেজিতে পরিষেবা দাও। মুম্বাইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁর মাঝখানে সেই ধনী ব্যবসায়ীর অবজ্ঞাভরা হাসি প্রতিধ্বনিত হয়ে উঠল, যার ফলে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের দৃষ্টি সেই তরুণী ওয়েট্রেসের দিকে ঘুরে গেল। অনন্যা নিজের হাতে ধরা মদের ট্রেটি জোরে আঁকড়ে ধরল। তার মন ক্রোধে ভরে উঠেছিল, কিন্তু তার চোখে তখনও শান্তি ছিল। সেই ঘরে উপস্থিত কোনো ব্যক্তিরই এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে মহিলাকে তারা উপহাস করতে চলেছিল তিনি একসময় ৫টি ভাষায় পারদর্শী এবং একজন ডক্টরেট পণ্ডিত ছিলেন। আর আজ রাতে তিনি সবাইকে চুপ করিয়ে দিতে যাচ্ছিলেন। রেস্তোরাঁ দি এম্পায়ারের সোনালি আলোর নিচে, যেখানে প্রতিটি ক্রিস্টাল গ্লাসের দাম একজন সাধারণ মানুষের সারা মাসের বেতনের সমান, সেখানে একটি কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চ্যালেঞ্জিং ভঙ্গিতে প্রতিধ্বনিত হল। আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি আমাকে ইংরেজিতে পরিষেবা দাও। সেই আওয়াজ সেই রাজকীয় স্থানে প্রতিধ্বনিত হয়ে কাঠের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, যার ফলে সেখানকার মার্জিত পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। সেই মুহূর্তে প্রতিটি মানুষের নজর টেবিল নম্বর ৬-এর কাছে দাঁড়িয়ে থাকা সেই তরুণী ওয়েট্রেসের ওপর টিকেছিল, যেখানে একটি বিশাল রিয়েল এস্টেট গোষ্ঠীর চেয়ারম্যান বিক্রম মালহোত্রা বসেছিলেন। বিক্রম নিজের অহংকার এবং নিজের থেকে নিচু স্তরের মনে করা মানুষদের অপমান করার অভ্যাসের জন্য কুখ্যাত ছিলেন। অনন্যা থমকে গেল। তার হাতে থাকা রূপালি ট্রেটি সামান্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল যাতে মদের গ্লাসগুলো পড়ে না যায়। বিক্রমের শব্দের চেয়েও তিনি যেভাবে সেই শব্দগুলো বলেছিলেন তাতে অনন্যার পুরো শরীর এক ধাক্কায় শক্ত হয়ে গিয়েছিল। তার কণ্ঠে ইচ্ছাকৃতভাবে মিশিয়ে দেওয়া ঘৃণা ছিল, যেন তিনি কেবল দেখতে চাইছিলেন যে সে কতটা নিচু হতে পারে। সেই টেবিল থেকে অট্টা হাসির শব্দ এলো। স্যুট পরা ৩ জন বিদেশি অংশীদার একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তারা জোর করে হাসার চেষ্টা করছিলেন, কিন্তু স্পষ্টভাবে অস্বস্তিতে ছিলেন। তারা পুরো হিন্দি বুঝতে পারছিলেন না, কিন্তু বিক্রমের ভঙ্গি দেখে এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি কোনো নির্দোষ রসিকতা নয়। বিক্রম চেয়ারে হেলান দিয়ে বসলেন, পায়ের অপর পা তুলে এবং হাতে মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে তার মুখে আত্মতৃপ্তির ভাব ফুটে উঠল। তিনি এত জোরে কথা বললেন যেন পুরো রেস্তোরাঁ শুনতে পায়, যেন নিজের শক্তি দেখানোর জন্য তার একটি মঞ্চের প্রয়োজন ছিল। কি হলো ওয়েট্রেস, রাজি আছো? ৭৫,০০০ টাকা তোমার সারা মাসের বেতনের সমান। জানি না তুমি ইংরেজির কয়েকটা শব্দ জানো কিনা যা এখানে কাজ করতে চলে এসেছ। তার হাসি কোনো ধারালো ছুরির মতো বিঁধছিল এবং বাকি অতিথিরা নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করল। রেস্তোরাঁর ম্যানেজার অর্জুন বারের কাছে দাঁড়িয়েছিলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ভালো করেই জানতেন বিক্রম মালহোত্রাকে। এই ভিআইপি অতিথি তাদের আয়ের একটি বড় উৎস ছিলেন, যিনি কিছু পছন্দ না হলে সরাসরি মালিককে ফোন করার জন্য পরিচিত ছিলেন। একটি ভুল প্রতিক্রিয়া পুরো রেস্তোরাঁর জন্য বিপদ ডেকে আনতে পারত। কিন্তু অর্জুন এটাও জানতেন যে অনন্যা কেমন মানুষ। সে কখনো কোনো সমস্যা তৈরি করেনি, সে সবসময় নম্র এবং ভদ্র থাকত। তিনি হস্তক্ষেপ করার জন্য এগিয়ে যেতেই যাচ্ছিলেন, কিন্তু অনন্যার চোখে অসাধারণ শান্তি দেখে থমকে গেলেন। অনন্যা একটি গভীর শ্বাস নিল। সে মেঝের ওপর পড়ে থাকা সেই টাকাগুলোর দিকে তাকাল, যা আলোতে চকচক করছিল। ৭৫,০০০ টাকা। এই অর্থ দিয়ে তার সৎমায়ের ওষুধের খরচ মিটে যেত এবং তার ২ ছোট ভাই বোনের কয়েক মাসের স্কুলের মাইনে দেওয়া যেত। কিন্তু এর দাম ছিল অপমান, ডজন ডজন মানুষের সামনে হাসির পাত্র হওয়া। সে নিজের মুঠি শক্ত করল, নিজের নখগুলো তালুর ভেতরে গেঁথে নিল যাতে সে কেঁপে না ওঠে। ৬ মাস আগে সে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ছিল, যেখানে সে শত শত ছাত্রছাত্রীর সামনে ভাষাতত্ত্বের ওপর বক্তৃতা দিত। এখন সে একটি কালো শার্ট এবং সাদা অ্যাপ্রন পরে এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়েছিল যে তাকে উপহাস করছিল এবং তাকে সেই ভাষায় কথা বলার চ্যালেঞ্জ দিচ্ছিল যা সে প্রায় ১০ দশক ধরে পড়িয়েছিল। ভাগ্যের পরিহাস দেখুন। ভাগ্য তাকে লেকচার মঞ্চ থেকে তুলে এনে এখানে ওয়েট্রেস বানিয়ে দিয়েছিল, যাতে সে পৃথিবীর অহংকারের মুখোমুখি হতে পারে। কি হলো, সাহস নেই নাকি তোমার? ভয় লাগছে যে থ্যাংক ইউ ছাড়া তুমি আর কিছু বলতে জানো না? বিক্রম কথা চালিয়ে গেলেন, পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করলেন। তার কণ্ঠে মদের নেশা কম এবং নিজের শক্তির নেশা বেশি ছিল, যা তাকে এই বিশ্বাস এনে দিয়েছিল যে তিনি কোনো প্রতিবাদ ছাড়াই যা খুশি করতে পারেন। পাশের টেবিলের কিছু অতিথি নিজেদের নজর নিচু করে নিলেন। তারা এই খেলার নিষ্ঠুরতা দেখছিলেন, কিন্তু কেউ হস্তক্ষেপ করলেন না। এমন জায়গায় ধনীদের সবসময় সঠিক মনে করা হয় এবং পরিষেবা দানকারীদের শুধু চুপ থাকা উচিত। কিন্তু অনন্যা চুপ থাকল না।
সে পাশের টেবিলে ট্রেটি রাখল, নিজের মাথা তুলল এবং ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি রাজি আছি। পুরো রেস্তোরাঁয় যেন নিস্তব্ধতা নেমে এলো। কিছু মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। বিক্রমের ভ্রু কুঁচকে গেল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কারণ তিনি আশা করেননি যে সে চ্যালেঞ্জ গ্রহণ করে নেবে। তারপর তিনি উচ্চ স্বরে এবং রুক্ষভাবে হাসলেন। সত্যিই খুব ভালো, আমি সাহসী মানুষ পছন্দ করি। কিন্তু চলো এটাকে আরও একটু মজাদার করি। যদি তুমি অনর্গল কথা বলো তবে আমি তোমাকে 1.5 লাখ টাকা দেব। কিন্তু যদি তুমি একটিও ভুল করো তবে তোমাকে সবার সামনে এখনই হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেই দামি ডাইনিং রুমে ফিসফিসানির একটি ঢেউ বয়ে গেল। অর্জুন নিজের মুঠি শক্ত করলেন। তার মুখ থেকে প্রতিবাদের শব্দ বেরোতেই যাচ্ছিল, কিন্তু অনন্যার দৃষ্টি তাকে থামিয়ে দিল। না রাগ, না ভয়, কেবল এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে মনের ভেতরে কিছু স্থির করে নিয়েছিল। ঠিক আছে, আমার মঞ্জুর। সেই মুহূর্তে দুজনের নজর মিলল। একদিকে ছিল অহংকার আর অন্যদিকে মর্যাদা। এই লড়াই এখন আর টাকার ছিল না, এটি ছিল শক্তি এবং স্বাভিমানের লড়াই। বিক্রম বিশ্বাস করতেন যে টাকা বশ্যতা কিনতে পারে। যখন অনন্যা জানত যে কিছু জিনিস এমন হয় যা টাকা কখনো স্পর্শও করতে পারে না। চারপাশের পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। রেস্তোরাঁর ধীর সঙ্গীত যেন পটভূমিতে চলে গেল, এবং সেই তরুণী মেয়েটির হৃৎস্পন্দন বেড়ে গেল। 3 জন আমেরিকান অংশীদার দেখছিলেন, এবং তারাও অঙ্গভঙ্গির মাধ্যমে গল্পের অংশ বুঝে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার সঙ্গীকে বললেন, এই মেয়েটি সেরকম মনে হচ্ছে না যেমনটা মিস্টার বিক্রম ভাবছেন। বিক্রম কুটিল হাসি হেসে বললেন, তাহলে ওয়েট্রেস, মঞ্চ তোমার। আমাদের দেখাও তোমার ইংরেজি কতটা ভালো। অনন্যা নিজের ট্রেটি তুলল, সেটিকে সাইড টেবিলে ধীরে ধীরে রাখল। তার হাত এখন আর কামছিল না। সে একটি গভীর শ্বাস নিল। সেই মুহূর্তে সব স্মৃতি তাজা হয়ে উঠল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, আন্তর্জাতিক সম্মেলনে দোবাসী হিসেবে কাজ করা, জাপানি এবং আমেরিকান বিনিয়োগকারীদের জন্য কেবিনে বসে অনুবাদ করা। সেই সব বছর যা দাড়ি দিয়ে ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, আজ তা স্পন্দনে ফিরে এলো। সে একটি ছোট হাসি দিল, চ্যালেঞ্জ দেওয়ার জন্য নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সে এখনও সেই একই মানুষ, জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন। আলো তার মুখে চকচক করছিল, তার চোখ ছিল গভীর এবং উজ্জ্বল। যখন সে কথা বলতে শুরু করল, তখন প্রথম আওয়াজটি ছিল স্পষ্ট, নির্ভুল, সৌম্য এবং দৃঢ়। গুড ইভিনিং জেন্টলম্যান, মাই নেম ইজ আনান্যা অ্যান্ড ইটস মাই প্লেজার টু সার্ভ ইউ টুনাইট। ইংরেজি সেই শব্দগুলো মরুভূমিতে ঠান্ডা বাতাসে ঝাপটার মতো বেরিয়ে এলো। প্রত্যেকেই স্তব্ধ হয়ে গেল, নিঃশ্বাস যেন থেমে গেল। অনন্যার কণ্ঠস্বর কোনো কোচিং সেন্টার থেকে শেখা মুখস্থ ইংরেজি ছিল না, বরং এটি সেই ব্যক্তির কণ্ঠস্বর ছিল যে সেই ভাষাকে লালন করত এবং যার মধ্যে একটি প্রাকৃতিক সাবলীলতা ও মর্যাদা ছিল। বিক্রম থমকে গেলেন, তার হাতের মদের গ্লাসটি সামান্য হেলে গেল। সে কথা চালিয়ে গেল। সে পেশাদার পরিভাষা ব্যবহার করে মেনুর বর্ণনা দিল, যা এতটাই নির্ভুল ছিল যে 3 বিদেশি অতিথিকেও সম্মতিতে মাথা নাড়াতে হল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে হাসলেন, তার চোখে প্রশংসা ছিল। তিনি বলতে যাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে যে 75,000 টাকার কথা হয়েছিল তা এখন খুব ছোট মনে হচ্ছে। চারপাশের মানুষ এখন কানাঘুষো শুরু করল। এখন এটি সহানুভূতি নয়, বরং বিস্ময় ছিল। তারা এইমাত্র শহরের সবচেয়ে বিলাসবহুল রেস্তোরাঁর মাঝখানে একটি সাধারণ পোশাকে একটি ছোট মেয়েকে নিজের মূল্য প্রমাণ করতে দেখেছিলেন, এবং যখন সেই রিয়েল এস্টেট টাইকুন স্তব্ধ হয়ে বসেছিলেন, কেউ জানত না যে এটি তো কেবল সেই পাল্টা জবাবের শুরু ছিল, যার মাধ্যমে পুরো মুম্বাই অনন্যা শর্মার নাম মনে রাখতে চলেছিল। বিক্রম মালহোত্রা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখে অবাক এবং উপহাসের মিশ্র ভাব ছিল। তিনি নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছিলেন না। একজন ওয়েট্রেস যে অ্যাপ্রন পরেছিল এবং চুল বেঁধে রেখেছিল, সে তার সাথে এত চমৎকার ইংরেজিতে কথা বলার সাহস করছিল। সেই সংক্ষিপ্ত মুহূর্তের জন্য তিনি নিজের চিরপরিচিত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। কিন্তু অহংকারের স্বভাব সাথে সাথে ফিরে এলো। তিনি রুক্ষভাবে হাসলেন এবং দুবার তালি বাজালেন। বাহ, তুমি কয়েকটা বাক্য বলে নিলে, বোধহয় টিকটক থেকে মুখস্থ করে এসেছ। তার কণ্ঠস্বর ইচ্ছাকৃতভাবে উঁচু ছিল, যাতে ভিড়ের সামনে নিজের দখল ফিরে পেতে পারেন। কিন্তু অনন্যা কোনো জবাব দিল না। সে সোজা দাঁড়িয়ে থাকল, তার চোখ শান্ত ছিল। এই মনোভাব বিক্রমকে যে কোনো প্রতিবাদের চেয়ে বেশি অস্বস্তিতে ফেলছিল। তিনি চ্যালেঞ্জ শোনার অভ্যস্ত ছিলেন না, এবং বিশেষ করে নিজের চেয়ে নিচু স্তরের মনে করা ব্যক্তিকে এত শান্ত ও মর্যাদাপূর্ণ দেখা তাকে কষ্ট দিচ্ছিল। সে ইংরেজিতে মেনু পেশ করতে থাকল। তার উচ্চারণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বিদেশি অতিথিরা সম্মতিতে মাথা নাড়লেন।
তাদের মধ্যে একজন সাদা চুলের ব্যক্তি বিক্রমের দিকে ঝুঁকে ইংরেজিতে বললেন, হার ইংলিশ ইজ পারফেক্ট, শি স্পিক্স লাইক আ প্রফেশনাল ইন্টারপ্রেটার। বিক্রম কৃত্রিম হাসি হাসলেন, কিন্তু তার চোখ এখন টলমল করছিল। তিনি এতটা ইংরেজি জানতেন যে বুঝতে পারছিলেন সেই মন্তব্য কেবল আনুষ্ঠানিকতা ছিল না। এই ওয়েট্রেস কেবল কিছু শব্দ জানত না, সে এমনভাবে কথা বলছিল যেন সে বহু বছর বিদেশে থেকেছে বা কোনো আন্তর্জাতিক পরিবেশে কাজ করেছে। চারপাশের পরিবেশ বদলে গেল। কৌতূহল এখন সম্মানে রূপান্তরিত হচ্ছিল এবং বিক্রম নিজের তৈরি মঞ্চেই নিজেকে ছোট মনে করতে শুরু করলেন। অনন্যা সামান্য ঝোঁকে কোমল কণ্ঠে কথা বলা চালিয়ে গেল। ইফ ইউ প্রেফার, আই ক্যান অলসো এক্সপ্লেইন দ্য স্পেশালস অফ দ্য ডে ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এবং তারপর সে ফরাসি এবং তারপর স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করল। প্রতিটি শব্দ এবং বাক্য একটি শাস্ত্রীয় সঙ্গীতের লয়ের মতো বেরিয়ে আসছিল, যার ফলে পুরো রেস্তোরাঁ নিজের নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। পাশেই বসে থাকা একজন ফরাসি অতিথির চোখ ছানা বড়া হয়ে গেল এবং তিনি ধীরে ধীরে বললেন, ও মাই গড, হার অ্যাকসেন্ট ইজ পারফেক্ট। সাদা চুলের আমেরিকান ব্যক্তিটি নিজের ভ্রু কুঁচকে তার সঙ্গীর দিকে ফিরলেন। শি জাস্ট স্পোক পারফেক্ট ফ্রেঞ্চ, দিস ইজ ইনক্রেডিবল। বিক্রম নিজের মেজাজ হারাতে লাগলেন। তিনি মেঝের ওপর মদের গ্লাস আছড়ে ফেললেন এবং কর্কশ স্বরে বললেন, তুমি কি এখানে ভাষার সার্কাস দেখাচ্ছ? এই রেস্তোরাঁ কোনো প্রতিযোগিতার মঞ্চ নয়। কিন্তু এখন তার শব্দেশী ওজন ছিল না, কারণ চারপাশের সমস্ত মানুষ অনন্যার দিকে আকৃষ্ট হচ্ছিল। এখন কেউ হাসছিল না, এখন কেউ এটাকে রসিকতা ভাবছিল না। ম্যানেজার অর্জুন, যিনি কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন, তার বুকে এক অদ্ভুত গর্ব অনুভূত হচ্ছিল। এই 6 মাসে তিনি সেই অল্প কথা বলা ওয়েট্রেসকেই চিনতেন, যে সবসময় ভারী কাজ নিত এবং কখনো অভিযোগ করত না। তার ধারণাও ছিল না যে সেই সাদা অ্যাপ্রনের পেছনে এমন উজ্জ্বল প্রতিভা লুকিয়ে আছে। এখন সে কেবল নিজের সম্মান রক্ষা করছিল না, বরং সেই সমস্ত মানুষের মর্যাদা রক্ষা করছিল যাদের চুপ থেকে অপমান সইতে হতো। অনন্যা এখন জাপানি ভাষায় কথা বলতে শুরু করল, সেই একই ভাষা যা সে বহু বছর আগে ভারত ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতার জন্য একটি সম্মেলনে অনুবাদের জন্য ব্যবহার করেছিল। প্রতিটি অক্ষর এবং প্রতিটি গঠন এতটাই নির্ভুল ছিল যে সামনের টেবিলের 3 জন জাপানি অতিথি একসাথে তাদের মাথা তুললেন। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বললেন, শি ইজ অ্যান এক্সেলেন্ট ইন্টারপ্রেটার। এই বাক্যটি বিক্রমের আত্মসম্মানে একটি জোরালো আঘাতের মতো ছিল। তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু তার ঠোঁটের কোণ সামান্য কাঁপছিল। তার মনে হল যে তিনি সেই মানুষদের নজরে হাসির পাত্র হচ্ছেন যাদের তিনি প্রভাবিত করতে চেয়েছিলেন। 3 জন আমেরিকান অতিথির মধ্যে একজন, যার নাম জন মিশেল ছিল, তিনি অনন্যাকে অনেকক্ষণ ধরে দেখলেন এবং তারপর হঠাৎ ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি, আমরা কি আগে কখনো দেখা করেছি? আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে। এই প্রশ্নটি অনন্যাকে সামান্য অবাক করে দিল, কিন্তু সে দ্রুত হাসিমুখে জবাব দিল, হয়তো স্যার, আমি আগে আন্তর্জাতিক সম্মেলনের জন্য সাইমালটেনিয়াস ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতাম। মিশেল মেজের ওপর ধীরে ধীরে হাত মেরে বললেন, হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। দিল্লিতে 2020 সালের সেই সম্মেলন। আপনিই ছিলেন যিনি আমার প্রেজেন্টেশনের অনুবাদ করেছিলেন। বিক্রম এটি শুনলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিশেল তার সঙ্গীদের দিকে ফিরলেন এবং উৎসাহর সাথে বললেন, শি ওয়াজ দ্য বেস্ট ইন্টারপ্রেটার উই এভার হ্যাড। এখন পুরো রেস্তোরাঁ জেনে গিয়েছিল যে ওয়েট্রেসকে তারা কেবল জিনিসপত্র বহনকারী মনে করছিল, সে বাস্তবে একজন পণ্ডিত ছিল যে আন্তর্জাতিক সম্মেলনে অনুবাদ করেছিল। এবং সেই দিগ্গজ ব্যবসায়ী বিক্রম মালহোত্রা, যিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি মনে করতেন, তিনি কেবল নিজের নিচু মানসিকতার প্রদর্শন করছিলেন। অনন্যা বিক্রমের দিকে তাকাল। তার চোখে কোনো আনন্দ ছিল না, কেবল সেই ব্যক্তির শান্তি ছিল যে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে চীনা ভাষায় কথা বলা চালিয়ে গেল এবং বেইজিংয়ের উচ্চারণে কথা বলল, যার ফলে আরও একজন অতিথি নিজের প্রশংসা রুখতে পারলেন না। বিক্রমের মুখ লাল হয়ে যাচ্ছিল। মেজের ওপর রাখা তার হাত শক্ত হতে শুরু করল। হঠাৎ পাশের টেবিল থেকে এক মধ্যবয়সী মহিলা, যিনি একজন বিজনেস টাইকুন মনে হচ্ছিল, তিনি তালি বাজালেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বিক্রমের দিকে ফিরলেন। এই মেয়েটি শিক্ষিত এবং সাহসী। আমার মনে হয় আপনার নিজের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। তালির শব্দ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং তারপর পুরো ডাইনিং রুমে প্রতিধ্বনিত হতে লাগল। কিছু অতিথি তো দাঁড়িয়ে পড়লেন এবং প্রশংসায় হাসতে লাগলেন। সেই দমবন্ধ করা পরিবেশ এখন উৎসাহে বদলে গিয়েছিল। বিক্রম শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার কপালে ঘাম চলে এসেছিল। তার কাছে পিছিয়ে আসার কোনো পথ ছিল না। চারপাশের প্রতিটি মানুষের নজর এখন কেবল তার ওপর ছিল।
তিনি এখন সম্মানের নয় বরং প্রতীক্ষা এবং এমনকি অবজ্ঞার নজরে দেখা হচ্ছিলেন। বিক্রম নিজের পকেট থেকে টাকার বান্ডিল বের করলেন এবং নিজেকে উদার দেখানোর চেষ্টা করলেন। ঠিক আছে, তুমি সত্যিই যোগ্য, আমি আমার প্রতিশ্রুতি পালন করছি। কিন্তু অনন্যা সেটি নিতে তাড়াহুড়ো করল না। সে ধীরে ধীরে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমার পরিষেবা এখনও শেষ হয়নি। এবং তারপর সে স্পষ্ট হিন্দিতে কথা বলতে শুরু করল। তার শব্দ কোনো ঘোষণার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আপনাকে টাকা এই কারণে দেওয়া উচিত নয় কারণ আমি ইংরেজি বলতে পারি। আপনাকে টাকা এই কারণে দেওয়া উচিত কারণ আপনি একজন মানুষকে ভুল বিচার করেছেন। এটি শুনে পুরো রেস্তোরাঁ শান্ত হয়ে গেল। বিক্রম তার দিকে এক পলকে তাকিয়ে থাকলেন। তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। তাকে এর আগে কখনো এইভাবে শিক্ষা দেওয়া হয়নি। অপমানিত বোধ করার কারণে তার গলা বুঝে গিয়েছিল, কিন্তু নিজের ভেতরে তিনি জানতেন যে তিনি পুরোপুরি হেরে গিয়েছেন, ভাষার কারণে নয় বরং নিজের চরিত্রের কারণে। সেই সন্ধ্যার পর 5 ভাষা বলা ওয়েট্রেসের গল্প পুরো মুম্বইয়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। মানুষ অনন্যার শালীনতা এবং বিক্রমের মুখের অভিব্যক্তির কথা বলছিল যখন তিনি মোক্ষম জবাব পেয়েছিলেন। এটি সেই সব মানুষের জন্য একটি তিক্ত শিক্ষা ছিল যারা মানুষের দাম টাকা দিয়ে বিচার করে। যেখানে অনন্যার কথা আসে, যখন সে অন্ধেরির নিজের ছোট ভাড়ার ঘরে ফিরে এলো, তখন সে বিছানায় বসে পড়ল এবং নিজের জরাজীর্ণ কালো জুতো জোড়া খুলে ফেলল। সারা দিন দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে গিয়েছিল। তার মনে হল না যে সে জিতেছে, কেবল সে স্বস্তি অনুভব করছিল, কারণ সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের আত্মসম্মান রক্ষা করেছিল। এবং সেই রাতে যখন সে নিজের পকেট হাতড়াল, তখন সে জন মিশেল, আঞ্চলিক পরিচালক, গ্লোবাল কানেক্ট ইন্টারন্যাশনালের একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিজনেস কার্ড পেল। তার পেছনে হাতে লেখা ছিল, কাল আমাকে কল করবেন, আমাদের আপনার মতো কাউকে প্রয়োজন। সে হাসল, এমন এক হাসি যা আগের মতো ক্লান্তিতে ভরা ছিল না। জীবন আপনাকে পিষে দিতে পারে, কিন্তু যদি বুদ্ধি এবং মর্যাদা বজায় থাকে তবে তারা সবসময় আবার উঠে দাঁড়ানোর জন্য আলো খুঁজে নেয়। পুরো রেস্তোরাঁ দি এম্পায়ার যেন একটি বড় মঞ্চে পরিণত হয়েছিল এবং প্রতিটি চোখ একটি নির্দিষ্ট দিকে টিকেছিল, টেবিল নম্বর 6, যেখানে একটি ছোট ওয়েট্রেস এবং সেই ধনী ব্যবসায়ীর মধ্যে এক অদ্ভুত মোকাবিলা চলছিল। বিক্রম মালহোত্রা অনুভব করলেন যে তিনি নিজের পাতা চ্যালেঞ্জের জালেই ফেসে গিয়েছেন। তিনি আবার নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেন। তিনি নিজের পুরনো অবজ্ঞাভরা স্বরে হাসলেন এবং বললেন, ঠিক আছে, তুমি ইংরেজি বলতে পারো, আমি মানছি, কিন্তু জীবন কেবল কয়েকটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখতে চাই তোমার মধ্যে সত্যিই কোনো যোগ্যতা আছে কিনা। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন, নিজের হাত বুকের ওপর ভাঁজ করলেন এবং তার চোখ চ্যালেঞ্জের মতো অনন্যাকে দেখছিল। তুমি কি জানো কত মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও গরিব? কারণ তারা ঝুঁকতে জানে না। টাকাই সবচেয়ে শক্তিশালী ভাষা, বুঝলে তুমি? তিনি ইচ্ছেকৃতভাবে উঁচু গলায় বললেন, যাতে চারপাশের টেবিলের মানুষ শুনতে পায়, যেন তিনি কাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন। অনন্যা নিজের অ্যাপ্রনের সামনে হাত জোর করে সোজা দাঁড়িয়ে থাকল। তার মুখ একেবারেই শান্ত ছিল। আমি বুঝি স্যার, টাকা অনেক কিছু করতে পারে, কিন্তু এটি কাউকে দয়ালু বা সভ্য বানাতে পারে না। সে ধীর কিন্তু দৃঢ় স্বরে জবাব দিল, যার ফলে কিছু অতিথির সম্মতিতে মাথা নাড়লেন এবং কেউ কেউ মনে মনে হাসলেন। বিক্রম নিজের ভ্রু কুঁচকালেন। সেই মেয়েটির শান্তি তাকে আঘাত দিচ্ছিল। তিনি আজ পর্যন্ত কাউকে তার সাথে এইভাবে কথা বলতে দেখেননি। না কোনো ভয়, না কোনো অনুনয়, কেবল এক শান্ত গর্ব ছিল, এবং এই ব্যাপারটিই তাকে খেপিয়ে দিচ্ছিল। তিনি তার 3 জন আমেরিকান অংশীদারের দিকে তাকিয়ে নিজের কথা সামলে নেওয়ার চেষ্টা করলেন। জেন্টলম্যান, এটি বেশ সাহসী, তাই না? বোধহয় আমার উচিত একে আমার স্টাফদের পড়ানোর জন্য কাজে রাখা। তাদের মধ্যে একজন, জন মিশেল, কেবল শিষ্টাচারের সাথে হাসলেন, কিন্তু তার চোখে এখন সেই আনুষ্ঠানিক আনন্দ ছিল না, বরং তিনি সেই তরুণী মেয়েটির বাস্তব মূল্যায়ন করছিলেন। বিক্রম বুঝতে পারছিলেন না যে তিনি সেই মানুষদের সহানুভূতি হারিয়ে ফেলেছেন যাদের তিনি প্রভাবিত করতে চেয়েছিলেন। ম্যানেজার অর্জুন হস্তক্ষেপ করার জন্য কাছে এলেন, কিন্তু অনন্যা ধীরে ধীরে মাথা নেড়ে ইশারা করল যে সে ঠিক আছে। সে জানত যদি এখন অর্জুন মাঝখানে আসেন তবে তার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। সে কেবল নিজের রক্ষা করছিল না, বরং সেই সব মানুষের রক্ষা করছিল যাদের তাদের পেশার কারণে নিচু দেখানো হয়। বিক্রম হাসলেন, নিজের মানিব্যাগ বের করলেন এবং 500 টাকার একটি নোট মেজের ওপর রেখে তার দিকে এগিয়ে দিলেন। ঠিক আছে, এটাকে আমার পুরস্কার মনে করো কারণ তুমি ইংরেজি বলতে পারো।
এটা নাও এবং কিছু খেয়ে নিও। নিজেকে খুব মহান মনে করো না, তিনি উপহাসের সাথে বললেন। কিন্তু ঝুঁকে সেটি নেওয়ার বদলে অনন্যা এক পা পিছিয়ে গেল এবং বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি যা জানি তা প্রমাণ করার জন্য টাকা নিই না। আমি কেবল আমার কর্তব্য পালন করতে চাই। এবং এই জবাবটি বিক্রমের হাসি কেড়ে নিল। তিনি বুঝতে পারছিলেন না যে কেউ টাকা নিতে কিভাবে অস্বীকার করতে পারে, কারণ তার পৃথিবীতে প্রত্যেকের একটি দাম ছিল, কিন্তু এই মেয়েটির কোনো দাম আছে বলে মনে হচ্ছিল না। বিক্রমের রাগ বাড়তে লাগল এবং তিনি বললেন, তুমি খুব ভালো ভালো কথা বলো, কিন্তু তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? টাকার জন্যই তো না? যদি টাকা না থাকতো তবে কি তুমি এই কাজ করতে? তিনি তাকে অপমানিত করার জন্য জোরে বললেন, তোমাদের মতো ওয়েট্রেসরা কেবল নৈতিকতার নাটক করতে জানে। অনন্যা গভীর শ্বাস নিল এবং বলল, হ্যাঁ, আমি এই কাজ টাকার জন্য, জীবনের জন্য এবং নিজের পরিবারের দায়িত্বের জন্য করি, কিন্তু আমি আমার আত্মসম্মান কখনো বিক্রি করিনি। আর যখন কেউ এতটা ধনী হয়ে যায় যে তার মনে হয় প্রত্যেকেই তার সামনে ঝুঁকে পড়বে, তবে সেটি সবচেয়ে ভয়াবহ দারিদ্র্য। ঘরের পরিবেশ আবার বদলে গেল এবং চারপাশের অতিথিরা খুব ভালোর মতো শব্দ বললেন, যার ফলে বিক্রম প্রথমবারের মতো নিজেকে দুর্বল অনুভব করতে লাগলেন। রাগে লাল হয়ে তিনি বললেন, তোমার কি মনে হয় তুমি কে? কয়েকটা ইংরেজি বাক্য দিয়ে তুমি গুরুত্বপূর্ণ হয়ে যাবে না? টাকাই সব। তখনই আমেরিকান অংশীদার জন মিশেল মাঝপথে বাধা দিয়ে বললেন, মিস্টার বিক্রম, আমার মনে হয় আজ রাতে আপনি আপনার শিষ্টতা হারিয়ে ফেলেছেন। এটি শুনে বিক্রম স্তব্ধ হয়ে গেলেন এবং অন্য অতিথিরাও তার থেকে নজর সরিয়ে নিলেন। অনন্যা তাদের ধন্যবাদ দিল এবং নিজের কাজে ফিরে গেল। সে খুব সযত্নে টেবিল পরিষ্কার করল। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে এমন এক শান্তি ছিল যা বিক্রমকে আরও বেশি বিভ্রান্ত করে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেই এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যা থেকে বেরিয়ে আসা অসম্ভব। এখন তিনি যাই যুক্তি দিন না কেন, তিনি হেরে গিয়েছেন। পাশে বসা এক মহিলা ব্যবসায়ী বললেন, এই মেয়েটি এখানে উপস্থিত যে কোনো ব্যক্তির চেয়ে বেশি সম্মানের যোগ্য। এই কথাটি ধীরে ধীরে সব টেবিলে ছড়িয়ে পড়ল এবং এখন আর কেউ উপহাস করছিল না। তার বদলে তারা তাকে প্রশংসা এবং সামান্য লজ্জার সাথে দেখছিল। অনন্যা যখন ফিরে এলো তখন তার চোখে কোনো শত্রুতা ছিল না, কেবল ক্লান্তি ছিল। সে ধীরে ধীরে বলল, আমার উদ্দেশ্য আপনাকে অপমান করা ছিল না। আমি কেবল চেয়েছিলাম আপনি বুঝুন যে প্রতিটি পেশা সম্মানের যোগ্য। কিছু মানুষকে আজ আমি যেখানে আছি সেখানে পৌঁছনোর জন্য অনেক কিছু হারাতে হয়েছে। তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু প্রতিটি শব্দ ওজনদার ছিল। জন মিশেল জিজ্ঞাসা করলেন, অনন্যা, আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কেন এখানে? আপনাকে দেখে এমন মনে হচ্ছে না যে আপনি কেবল এই জায়গার সাথে যুক্ত। অনন্যা হাসি মুখে বলল, কারণ জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না স্যার। আমার বাবা ঋণ এবং দায়িত্ব রেখে গিয়েছেন। আমাকে গৌরব এবং পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল। আমি পরিবারকে বেছে নিয়েছি। এই বলে সে নিজের কাজ চালিয়ে গেল, কিন্তু শ্রোতাদের জন্য তার শব্দগুলো তাদের নিজেদের আত্মসম্মানে আঘাতের মতো ছিল। বিক্রম এখন আর কিছু বলতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে বসেছিলেন এবং তার হাতের মদের গ্লাস কাঁপছিল। মদের একটি ফোঁটা সাদা টেবিল ক্লথের উপর পড়ল এবং একটি দাগের মতো ছড়িয়ে পড়ল। তিনি অনন্যাকে যেতে দেখলেন, যে আকারে ছোট হলেও খুব গর্বিত মনে হচ্ছিল। প্রথমবারের মতো তার মনে হল যে তিনি অন্য কারোর চেয়ে ছোট, টাকায় নয় বরং চরিত্রে। যখন খাবার শেষ হল, আমেরিকান অতিথিরা অনন্যার সাথে হাত মেলালেন এবং বললেন, আমরা আশা করি আমাদের আবার দেখা হবে। আমাদের সম্মান আপনার সাথে আছে। তারা চলে গেলেন এবং বিক্রম সেখানেই বসে রইলেন। এটি সম্ভবত তার জীবনের সবচেয়ে দামি শিক্ষা হতে চলেছিল। রেস্তোরাঁ দি এম্পায়ারের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে সেটি অনুভব করা যাচ্ছিল। অনন্যার চোখে সেই শান্তি ছিল যা শক্তিশালী মানুষের চ্যালেঞ্জের সামনে পাওয়া কঠিন। অন্য কর্মচারীরাও তাদের কাজ থামিয়ে দেখছিলেন, কারণ এটি কেবল একটি মেয়ের নয় বরং তাদের সবার গল্প ছিল। বিক্রম মালহোত্রা মদের এক চুমুক খেলেন এবং নিজের ঘাবড়ানি লুকানোর চেষ্টা করলেন। তার মনে হল যে তিনি এখনও পরিস্থিতি বদলে দিতে পারেন, কারণ তার দুনিয়ায় টাকাই সব ছিল। তিনি নিজের ফোন বের করলেন এবং উঁচু গলায় বললেন, তুমি যাই হোক না কেন, কত ভাষাই জানো না কেন, দেখি তুমি কিভাবে বেঁচে থাকো যদি আমি একটা ফোন করে দিই। তুমি কি জানো আমি কে? আমি তোমাকে 5 মিনিটের মধ্যে চাকরি থেকে বের করে দিতে পারি। তার মনে হল যে সে ভয় পাবে এবং ক্ষমা চাইবে। কিন্তু অনন্যা স্থির থেকে বলল, আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু একটি জিনিস আপনি কেড়ে নিতে পারবেন না, সেটি হল আমার আত্মসম্মান।
যদি সত্য কথা বলার কারণে চাকরি যায় তবে আমি গর্বের সাথে এখান থেকে চলে যাব। এটি শুনে কিছু মহিলা অতিথি তালি বাজালেন। মানুষ বুঝতে শুরু করেছিল যে এই মেয়েটি পুরো সমাজের সেই শ্রেণীর জন্য কথা বলছে যাদের সব সময় অবমূল্যায়ন করা হয়। বিক্রম রাগে মেজের ওপর হাত মারলেন, যার ফলে মদের গ্লাস থেকে কয়েক ফোঁটা সাদা কাপড়ে পড়ল। তুমি কি আমাকে শেখাচ্ছ? তিনি চেঁচিয়ে উঠলেন। অর্জুন দৌড়ে এলেন এবং শান্ত থাকার অনুরোধ করলেন, কিন্তু অনন্যা পিছিয়ে গেল না এবং বলল, আমি কাউকেই শেখাচ্ছি না, আমি কেবল বলছি যে প্রত্যেকেই সম্মানের অধিকারী। আপনি এই কাজকে তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু এই কাজই আমাকে ঋণ পরিশোধ করতে এবং অসুস্থ মায়ের দেখাশোনা করতে সাহায্য করছে। যদি আপনি আমাকে এর জন্য নিচু মনে করেন তবে সম্ভবত আপনি দায়িত্বের মানে কখনো বোঝেননি। এটি শুনে বিক্রমও এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলেন। তিনি তার চোখে এমন এক জ্যোতি দেখলেন যা তাকে নজর সরিয়ে নিতে বাধ্য করল। জন মিশেল আবার বললেন, মিস্টার বিক্রম, থামুন, সে এটার যোগ্য নয়। বিক্রম এটাকে রসিকতা বললেন, কিন্তু মিশেল গুরুত্বের সাথে বললেন, আমার দেশে এটাকে অপমান বলে, রসিকতা নয়। অনন্যা ধন্যবাদ জানালো এবং বিক্রমকে বলল, দেখুন, একজন বিদেশীও সেটি বুঝতে পারছেন যা আমরা ভারতীয়রা কখনো কখনো ভুলে যাই, যে সম্মান শ্রেণী দেখে না। এই কথাটি বিক্রমের অহংকারে চপেটাঘাত ছিল। তিনি ঘামে ভিজে গিয়েছিলেন এবং নিজের দামি সোফায় বসে থাকা সত্ত্বেও নিজেকে ছোট মনে হচ্ছিল। অনন্যা অর্জুনের কাছে অনুমতি নিল এবং নিজের কাজে ফিরে গেল। সে শব্দ দিয়ে নয়, বরং নিজের আচরণ দিয়ে জয়লাভ করেছিল। বিক্রম সেখানেই বসে রইলেন। তার চোখ খালি ছিল। তিনি এমন এক লজ্জা অনুভব করছিলেন যা তিনি আগে কখনো আস্বাদন করেননি। এক বৃদ্ধ অতিথি বললেন, বোধহয় আপনার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। চারপাশ থেকে আসা ফিসফিসানি বিক্রমকে বিঁধছিল। শেষে তিনি খুব ধীরে বললেন, তুমি জিতে গেছ, আমি দুঃখিত। অনন্যার জন্য এই ক্ষমা এখন আর কোনো গুরুত্ব রাখত না। কাজ শেষ হবার পর যখন সে নিজের ঘরে ফিরে এলো, সে বিছানায় বসে পড়ল এবং নিজের জরাজীর্ণ চটি জোড়া দেখল। সে বুঝতে পারল যে সে কেবল অপমানের ওপর জয়লাভ করেনি, বরং নিজের পরিচয়ের ভয়কেও শেষ করে দিয়েছে। সে জানত যতক্ষণ আত্মসম্মান আছে সে সবসময় নিজের মাথা উঁচু রাখতে পারবে। গল্প সেখানে শেষ হল না। যখন সে ঘুরল তখন বিক্রম আবার ডাকলেন, দাঁড়াও, তোমার কি মনে হয় তুমি খুব মহান? এই দেশে ভাষা পেট ভরে না, কেবল টাকার ইজ্জত হয়। অনন্যা ঘুরে জবাব দিল, যদি আপনি টাকার ব্যবহার মানুষকে ঝোঁকানোর জন্য করতে পারেন, তবে আমি জ্ঞানের ব্যবহার সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য করতে পারি। কিছু তরুণ অতিথি এই জবাবে হেসে উঠলেন। বিক্রম আবার হুমকি দিলেন যে তিনি রেস্তোরাঁর মালিককে ফোন করবেন, কিন্তু অনন্যা বিচলিত হল না এবং বলল, আপনি আমার চাকরি কেড়ে নিতে পারেন, কিন্তু আমার আত্মবিশ্বাস নয়। সেই ডিজিটাল যুগে বিক্রমের এই আচরণ নিজের জন্যই গর্ত খোঁড়ার মতো ছিল। অর্জুন মিটমাট করার চেষ্টা করলেন, কিন্তু বিক্রম তাকে ধমক দিলেন। অনন্যা আবার ইংরেজিতে বলল, স্যার, সম্মান অর্জন করা হয়, চেয়ে পাওয়া যায় না। মিশেল এবং তার সঙ্গীরা উঠে দাঁড়ালেন এবং তারা বিক্রমের সাথে তাদের চুক্তি বাতিল করার ইঙ্গিত দিলেন। 10 মিনিটের মধ্যে বিক্রম একটি তুচ্ছ চ্যালেঞ্জের কারণে একটি বড় চুক্তি হারিয়ে ফেললেন। এখন তার কাছে কেবল মানুষের শীতল নজর পড়ে রইল। অনন্যা ধীরে ধীরে বলল, দেখে নিলেন, অবজ্ঞা কখনো কখনো খুব দামি পড়ে। সে আবার বার কাউন্টারের দিকে চলে গেল এবং পুরো রেস্তোরাঁ তাকে দেখতে থাকল। সেখানে উপস্থিত কিছু মানুষ তাদের মোবাইল ফোন বের করে নিলেন এবং ভিডিও রেকর্ড করতে লাগলেন। এটি উপহাসের জন্য নয়, বরং এমন এক বিরল মুহূর্তকে ধরে রাখার জন্য যেখানে বিনয় অহংকারের উপর বিজয় লাভ করেছিল। অনন্যা ঝুঁকে অভিবাদন জানাল এবং তারপর জাপানি ভাষায় কথা বলতে শুরু করল। তার কণ্ঠে এক আনুষ্ঠানিক শিষ্টাচার ছিল। যেমনই সে নিজের কথা শেষ করল, পাশের মেজে বসা 3 জন জাপানি অতিথি সম্মানে মাথা ঝুঁকালেন এবং হাসলেন। বিক্রম মালহোত্রা নিজের মুখে গরম অনুভব করতে লাগলেন। যদিও রেস্তোরাঁর এয়ার কন্ডিশনার পূর্ণ ক্ষমতায় চলছিল, কিন্তু তার কপালে ঘাম জমে উঠেছিল। সেই মুহূর্তে তার মনে হল যেন পৃথিবী এখন আর তাকে কেন্দ্র করে ঘুরছে না, বরং সব শক্তি সেই ওয়েট্রেসের দিকে কেন্দ্রীভূত হয়েছে যাকে তিনি এই মাত্র অপমানিত করেছিলেন। তিনি গভীর শ্বাস নিলেন এবং হাসার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। অনন্যা এখন চীনা ভাষার দিকে ফিরল, এমন একটি ভাষা যা খুব কম মানুষ এতটা সাবলীলভাবে বলতে পারে। সে খুব শান্তভাবে বলল যে সম্মান একটি দ্বিমুখী রাস্তা। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু সেটি মানুষের সম্মান এবং তাদের মন কিনতে পারে না।
একজন চীনা অতিথি দাঁড়িয়ে তার প্রশংসা করলেন এবং বললেন যে সে খুব চমৎকার কথা বলেছে। পুরো রেস্তোরাঁয় তালির আওয়াজ শোনা গেল। এটি কোনো লোক দেখানো শব্দ ছিল না, বরং মন থেকে আসা স্বীকৃতি ছিল। বিক্রম চুপচাপ বসে রইলেন। তিনি নিজের গ্লাসটি এত জোরে আঁকড়ে ধরেছিলেন যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গিয়েছিল। তিনি নিজের আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখে সেই পুরনো দম্ভ এখন গায়েব ছিল। তিনি নিজের সাফল্যে গর্বিত ছিলেন, কিন্তু আজ একজন সাধারণ ওয়েট্রেসের সামনে তার বুদ্ধিবৃত্তি খুব ছোট এবং নিচু প্রমাণিত হচ্ছিল। যখন তালি থামল, অনন্যা হিন্দিতে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে এক কোমলতা ছিল যা পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সে বলল যে প্রতিটি পেশা সম্মানের যোগ্য এবং কোনো ব্যক্তি কেবল এই কারণে ছোট হয়ে যায় না কারণ সে নিজের পরিবারের পেট চালানোর জন্য পরিশ্রম করছে। তার শব্দগুলো সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মন ছুঁয়ে গেল। কিছু মহিলা অতিথির চোখে জল চলে এলো। তারা বুঝতে পারলেন যে এই শান্ত হাসির পেছনে একটি সংগ্রামপূর্ণ ও শক্তিশালী জীবন লুকিয়ে আছে। বিক্রম নিজের হার স্বীকার করে 1.5 লাখ টাকার বাজি পূরণ করার কথা বললেন এবং নিজের ফোন বের করে টাকা ট্রান্সফার করতে লাগলেন। কিন্তু অনন্যা নিজের মাথা নাড়ল এবং সেই টাকা নিতে অস্বীকার করল। সে বলল যে সে এই সব টাকার জন্য করেনি। সে কেবল চেয়েছিল যে তিনি বুঝুন যে ওয়েট্রেস হওয়া কোনো নিচু কাজ নয়। কিছু মানুষ নিজের মর্যাদা ও পরিবারের জন্য ঝুঁকে পড়ে, কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্বল। রেস্তোরাঁর পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি আবেগপূর্ণ ও উষ্ণতায় ভরে গিয়েছিল। একজন মহিলা উদ্যোক্তা দাঁড়িয়ে অনন্যার হাত ধরলেন এবং বললেন যে আজ সে সবাইকে এক অনেক বড় শিক্ষা দিয়েছে। বিক্রম চুপচাপ এইসব দেখতে থাকলেন। তিনি প্রথমবারের মতো নিজের সম্পদের অসারতা অনুভব করলেন। অনন্যা সেখান থেকে চলে গেল, কিন্তু তার ছোট ছায়াটিও সেই বিলাসবহুল ঘরে অনেক উঁচু মনে হচ্ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে সাহস এবং জ্ঞান যে কোনো সামাজিক অবস্থানের চেয়ে বড় ছিল। ঘরের আলো অনন্যার মুখে এক অদ্ভুত জ্যোতি ছড়াচ্ছিল যখন সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল। তার উচ্চারণ এতটাই মধুর এবং ছন্দময় ছিল যে সেটি কোনো লাতিন সঙ্গীতের মতো লাগছিল। সে মদ এবং খাবারের মেলবন্ধন সম্পর্কে এতটাই সূক্ষ্মভাবে জানালো যে বিদেশি অতিথিরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। জন মিশেল টেবিল চাপলে বললেন যে তার স্প্যানিশ উচ্চারণ যে কোনো স্থানীয় বাসিন্দার চেয়ে ভালো। বিক্রম এখন অস্বস্তির চরম সীমায় ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে মেয়েটিকে খেলনা বানাতে চেয়েছিলেন সে বাস্তবে এই পুরো দৃশ্যের অধিকারিণী হয়ে উঠেছিল। যখন সে ফরাসিতে কথা বলতে শুরু করল তখন তার উচ্চারণ এতটাই নির্ভুল ছিল যে পাশের মেজে বসা ফরাসি অতিথিরা অবাক হয়ে গেলেন। তারা একে অপরের সাথে কানাঘুষো করতে লাগলেন যে এর আওয়াজ একেবারে প্যারিসের মানুষের মতো। বিক্রম এখন বুড়িভাবে হেরে গিয়েছিলেন। তার আঙুলগুলো গ্লাসের ওপর কাঁপছিল। তার আমেরিকান অংশীদাররা অনন্যার প্রশংসা করলেন এবং বিক্রমকে বললেন যে তাদের এমন মেয়ের সাথে দেখা করে গর্বিত হওয়া উচিত। কিন্তু এই কথাটি বিক্রমকে আরও বেশি বিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল তার ক্ষমতাকে একটি অ্যাপ্রন পরা মেয়ে চ্যালেঞ্জ করেছে। অনন্যা পেশাদারভাবে নিজের পরিষেবা চালিয়ে গেল এবং সবাইকে খাবারের আনন্দ নেওয়ার জন্য বলল। অর্জুন, যিনি রেস্তোরাঁর ম্যানেজার ছিলেন, তিনি কোনায় দাঁড়িয়ে এইসব দেখছিলেন এবং তার নিজের এই কর্মচারীর ওপর খুব গর্বিত অনুভূত হচ্ছিল। বিক্রম আবার কিছু রসিকতা করার চেষ্টা করলেন, কিন্তু তার শব্দ গলায় আটকে গেল। তার ক্ষমতা এবং দম্ভ সব চূর্ণ হয়ে গিয়েছিল। সম্পত্তি এখন অনন্যার স্বাভিমানের সামনে ফিকে হয়ে গিয়েছিল। যখন অনন্যা নিজের পরিষেবা সমাপ্ত করল এবং ঝুঁকে সবাইকে ধন্যবাদ জানাল, তখন পুরো রেস্তোরাঁ আবার করতালিতে ভরে উঠল। সেখানে উপস্থিত ধনী অতিথিরা সেই মেয়েটির সম্মানে দাঁড়িয়ে নিজেদের শ্রদ্ধা প্রকাশ করলেন। বিক্রম এখন আর নজর মেলাতে পারছিলেন না। তিনি নিজের ভুল শুধরে নিতে চেয়েছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না যে কোথা থেকে শুরু করবেন। অনন্যা যখন ফিরে গেল তখন সে আর পেছন ফিরে তাকাল না। তার কাছে জয়ের মানে বিক্রমকে নিচু দেখানো ছিল না, বরং নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করাই ছিল তার লক্ষ্য। সেই সন্ধেবেলার রেস্তোরাঁ দি কেনপায়ার কেবল একটি খাওয়ার জায়গা হয়ে থাকেনি, বরং সেটি মানবিক মূল্যবোধের একটি বিদ্যালয়ে পরিণত হয়েছিল। রেস্তোরাঁর পরিবেশ তখনও খুব গম্ভীর ছিল। বিক্রমের নজর এখন আর খাবারের দিকে ছিল না। তিনি স্তব্ধ হয়ে সেই মেয়েটিকে দেখছিলেন এবং তার মনে নিজের পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠছিল। তিনি মনে করছিলেন যে যখন তিনি গরিব ছিলেন এবং একটি কনস্ট্রাকশন সাইটে মজদুরি করতেন, তখন মানুষ কিভাবে তাকে গালি দিত এবং অপমানিত করত।
তার মনে পড়ল যে একবার কেবল ইংরেজি না বুঝতে পারার কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সবাই উপহাস করেছিল। আজ যখন তিনি ক্ষমতার শিখরে ছিলেন তখন অজান্তেই তিনি ঠিক সেরকমই হয়ে গিয়েছিলেন যারা তাকে একসময় আঘাত দিয়েছিলেন। অনন্যা হিন্দিতে বলল যে টাকা ঐশ্বর্য কিনতে পারে, কিন্তু সম্মান নয়। একজন প্রবীণ অতিথি তার সাহসের প্রশংসা করলেন এবং বললেন যে সে তাকে তার নিজের যৌবনের কথা মনে করিয়ে দিয়েছে। বিক্রম নিজের মাথা নিচু করে নিলেন। তিনি পুরো খাবারের সময় মদের এক চুমুকও পান করেননি। অনন্যা আমেরিকান অতিথিদের কাছে এই ব্যাঘাতের জন্য ক্ষমা চাইল এবং বলল যে বিনম্রতার শক্তি শব্দের চেয়ে বড় হয়। জন মিশেল দাঁড়িয়ে বললেন যে সে আজ রাতে সম্মানের চেয়েও বেশি কিছু অর্জন করেছে। অর্তালির শব্দ আরও একবার পুরো ঘরে ছড়িয়ে পড়ল। অর্জুনের চোখে গর্বের জল ছিল। বিক্রম অনন্যার দিকে তাকালেন। তার চোখে এখন কোনো ক্রোধ ছিল না, বরং একটি করুণা ছিল। সেই দৃষ্টি বিক্রমের হৃদয়কে নাড়িয়ে দিল, যেমন তার গরিব বাবা বহু বছর আগে তাকে দেখেছিলেন। তিনি খুব লজ্জা অনুভব করলেন যে তিনি নিজের শিকড়কে ভুলে গিয়েছেন। অনন্যা নিজের কথা একটি শেষ বাক্যের মাধ্যমে সমাপ্ত করল যে যদি আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি তবে কেউ আমাদের ছোট বানাতে পারবে না। সে ঘুরল এবং চলে গেল, পেছনে করতালিহ প্রশংসার জোয়ার ছেড়ে দিয়ে। বিক্রম নিজের ফোন বের করলেন এবং অনন্যাকে ৭৫,০০০ নয় বরং ১.৫ লাখ টাকা ট্রান্সফার করলেন এবং নোটে লিখলেন, ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেওয়ার জন্য। অনন্যা স্টাফ রুমে বসে একটি দীর্ঘশ্বাস নিচ্ছিল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার মন খুব হালকা ছিল। তার মনে হল যে তার সংগ্রামের আজ একটি অর্থ খুঁজে পাওয়া গিয়েছে। সেই রাতে বিক্রম নিজের রাজকীয় বাংলোয় একা বসেছিলেন। সবকিছু খুব দামি ছিল, কিন্তু তার কাছে সবকিছুই ফাঁপা মনে হচ্ছিল। তার সেই ওয়েট্রেসের সাথে আবার দেখা করার এবং তাকে মন থেকে ধন্যবাদ জানানোর ইচ্ছে হল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এই দৌড়ে তিনি সম্মানের আসল মানে ভুলে গিয়েছিলেন। জন মিশেল বিক্রমের দিকে তাকিয়ে বললেন যে তারা একজন ভিশনওয়ালা মানুষের খোঁজে এসেছিলেন, কোনো অহংকারী ব্যক্তির নয়। এটি শুনে বিক্রমের শরীরে যেন রক্ত জমাট বেঁধে গেল। তিনি এটিকে রসিকতা বলেছিলেন, কিন্তু মিশেল স্পষ্ট করে দিলেন যে অন্যদের নিচু দেখানো রসিকতা নয়। ৩ জন আমেরিকান অংশীদার নিজেদের বিল মেটালেন এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিক্রম অনুভব করলেন যে তিনি ২ বছরের পরিশ্রমে তৈরি করা একটি বড় চুক্তি কয়েক মিনিটেই হারিয়ে ফেলেছেন। তিনি অনন্যার দিকে তাকালেন। তার শান্তি তাকে দংশন করছিল। শেষে তিনি খুব ধীর গলায় বললেন, তুমি জিতে গিয়েছ, আমি কি ক্ষমা চাইতে পারি? এই ক্ষমা চাওয়া সত্যি ছিল, কারণ এখন তার কাছে লুকোনোর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। পরদিন সকালে মুম্বাইয়ের একটি শহরতলি এলাকার সেই ছোট চালের জানলা দিয়ে আসা হালকা রোদ অনন্যার চোখের উপর পড়ল। সে সারা রাত ঠিকমতো ঘুমোতে পারেনি, ক্লান্তির কারণে নয়, বরং এই কারণে যে গত রাতের ঘটনা তার মাথায় কোনো সিনেমার মতো ঘুরছিল। বিক্রম মালহোত্রার সেই স্তব্ধ চোখ, মানুষের করতালি এবং মদের ট্রে ধরা নিজের কাঁপতে থাকা হাতের অনুভূতি তার এখনও হচ্ছিল। সে জানত যে একটি রাতেই তার জীবন বদলে যেতে পারে, কারণ তাকে তার আসল যোগ্যতার জন্য চিনে নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সে সকালে তাড়াতাড়ি উঠল, নিজের পুরনো চাদরটি সযত্নে ভাঁজ করল, জল গরম করল এবং নিজের সৎ মা শান্তি এবং ২ ছোট ভাইবোন নেহা ও দীপকের জন্য জলখাবার তৈরি করল। তার জীবন রোজকার মতোই চলছিল, কিন্তু তার মনে একটি নতুন আশার আলো ছিল, একটি বিশ্বাস যে কখনো কখনো স্বাভিমানও মানুষের পেট চালাতে পারে। সেই ঘর যার দেয়ালের রং চটে যাচ্ছিল এবং দরজা খুললে শব্দ হতো, সেটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো ছিল। তার সৎ মা শান্তিদেবী একটি পুরনো চেয়ারে বসে চায়ের কাপ ধরেছিলেন। আবার কি দেরি করে ঘুমিয়েছিলি? তিনি ভারী গলায় জিজ্ঞাসা করলেন। না মা, তাড়াতাড়িই ঘুমে পড়েছিলাম, অনন্যা নিজের ক্লান্তি লুকিয়ে হেসে বলল। নেহা ও দীপক স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা খুব উৎসাহের সাথে সেই ভিডিওটির ব্যাপারে কথা বলছিল যা গতরাতে কেউ ইন্টারনেটে আপলোড করেছিল। দিদি, তুমি তো ফেমাস হয়ে গিয়েছ, আমার বন্ধু বলছিল যে তুমি কত চমৎকার স্প্যানিশ বলছিলে। নেহা খুশিতে ডগমগ হয়ে বলল। অনন্যা স্তব্ধ হয়ে গেল। কেমন ভিডিও? সে জিজ্ঞাসা করল। দীপক নিজের ফোন বের করে ইনস্টাগ্রামে সেই ভিডিওটি দেখালো, যেখানে অনন্যা দি এম্পায়ার রেস্তোরাঁয় অনেক ভাষায় কথা বলছিল। সেই ক্লিপের ক্যাপশন ছিল, যখন ওয়েট্রেসকে নিচু দেখানো হলো এবং শেষে পুরো রেস্তোরাঁ করতালি দিল। সেই ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউ এবং হাজার হাজার কমেন্ট আসছিল, যেগুলোতে মানুষ তার প্রচুর প্রশংসা করছিল। সে চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে কিছুটা ভীতও ছিল, আবার আবেগপ্রবণ। মা,
এবার তো সবাই আমাকে চিনতে শুরু করবে, সে ধীরে ধীরে বলল। শান্তিদেবী হাসি মুখে তার কাঁধে হাত রেখে বললেন, এটা তো ভালো কথা রে মা, মানুষের জানা উচিত যে আমার মেয়ে দুর্বল নয়, আমি তোর ওপর গর্বিত। তার কথা শুনে অনন্যার চোখ ভরে এলো। বাবার মৃত্যুর পর শান্তিদেবী পুরো ঘর সামলেছিলেন। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর ছিল। নমস্কার, আমি জন মিশেল বলছি, যে গতরাতে রেস্তোরাঁয় আপনার সাথে দেখা করেছিল। সেই মানুষটি ইংরেজিতে খুব বন্ধুত্বপূর্ণ স্বরে কথা বলছিলেন। আমি এটি নিশ্চিত করার জন্য ফোন করছি যে আমার গতরাতের প্রস্তাবটি এখনও অটুট আছে। আমি আপনাকে গ্লোবাল কানেক্টের মুম্বাই অফিসে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমার আপনার মতো বুদ্ধিমান ও সাহসী মেয়ের প্রয়োজন। অনন্যা স্তব্ধ হয়ে গেল। গ্লোবাল কানেক্ট সেই কোম্পানি যেখানে সে কলেজের দিনগুলোতে কাজ করার স্বপ্ন দেখত। বাবার মৃত্যুর কারণে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, কিন্তু আজ সেই স্বপ্ন নিজেই তার কাছে হেঁটে এসেছিল। সে ইতস্তত করে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি জানি না যে আমি এর যোগ্য কিনা। মিশেল কথা কেড়ে নিয়ে বললেন, আপনি একেবারেই যোগ্য, আমি আপনার বুদ্ধিমত্তা দেখেছি। কাল বিকেলে আমার অফিসে আসুন। ফোন কাটার পর অনন্যা মাকে সব জানালো এবং পুরো ঘর খুশিতে মেতে উঠল। নেহা লাফাতে লাগল এবং মায়ের চোখে খুশির জল ছিল। অনন্যা তার বাবার ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, আমি করে দেখিয়েছি। দুপুরে সে রেস্তোরাঁয় গেল এবং নিজের ইস্তফাপত্র জমা দিল। ম্যানেজার অর্জুনের চোখ একটু ভিজে গিয়েছিল। তিনি বললেন, অনন্যা, তুমি এর চেয়েও অনেক ভালো কিছুর যোগ্য, আমরা তোমাকে মিস করব। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় সে একটি মেসেজ পেল, আমি বিক্রম মালহোত্রা বলছি, আমি আপনার সাথে কাজের সূত্রে নয়, কেবল ধন্যবাদ জানানোর জন্য দেখা করতে চাই। অনন্যার মনে এখন আর কোনো ঘৃণা ছিল না। সে জবাব দিল, যদি ধন্যবাদ জানাতে হয় তবে আমি তা গ্রহণ করছি, শুধু আপনি অন্যদের সম্মান করবেন, আমার জন্য এটুকুই যথেষ্ট। পরদিন সে সাদা শার্ট পরে গ্লোবাল কানেক্টের অফিসে পৌঁছাল। সেই অফিসটি অন্য কোনো পৃথিবীর মতো ছিল, আধুনিক এবং রাজকীয়। মিশেলের সাথে তার ইন্টারভিউ কোনো পরীক্ষার মতো নয়, বরং একটি গল্পের মতো ছিল। সে সততার সাথে নিজের কাহিনী শোনাল। মিশেল তাকে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অফিসারের পদ দিলেন। চাকরি পাওয়ার খবর শুনে বাড়িতে আবার উৎসবের পরিবেশ তৈরি হল। কাজের প্রথম দিন অন্নাকে খুব সময়ের সাথে স্বাগত জানানো হল। অনেক সহকর্মী তার ভিডিওটি দেখেছিলেন এবং তারা তার সাহসের প্রশংসা করছিলেন। অনন্যা অনুভব করল যে এটি কেবল একটি চাকরি নয়, বরং তার জীবনের এক নতুন অধ্যায়। তাকে আন্তর্জাতিক মিটিংগুলোতে অনুবাদ করার দায়িত্ব দেওয়া হল। যখন সে প্রথমবার মিটিংয়ে কথা বলল, তখন তার কণ্ঠে সেই একই শান্তি ও আত্মবিশ্বাস ছিল যা রেস্তোরাঁর সেই রাতে ছিল। মিটিংয়ের পর মিশেল গর্ব করে বললেন যে তিনি সঠিক নির্বাচন করেছেন। ধীরে ধীরে অনন্যা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। তার কাহিনী খবরের কাগজেও ছাপা হল এবং সে অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াল। বিক্রম মালহোত্রাও নিজের ভুল সংশোধনের জন্য রেসপেক্ট স্কলারশিপ শুরু করলেন, যাতে গরিব বাচ্চারা শিক্ষা পেতে পারে। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে প্রতিশোধ নেওয়ার চেয়ে কারোর চিন্তাধারা বদলে দেওয়া অনেক ভালো। আজ সে কেবল একজন সফল কর্মচারী ছিল না, বরং আত্মসম্মানের প্রতীক হয়ে উঠেছিল। গ্লোবাল কানেক্ট ইন্ডিয়াতে অনন্যার যাত্রা এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং প্রায় 1 বছর কেটে যাওয়ার পরেও তার কাছে সেই রাতটি গত রাতের মতোই মনে হতো। সে এখন কোম্পানিতে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের হেড ছিল, যে পুরো এশিয়ার অংশীদারদের সাথে সমন্বয় রক্ষা করত। একজন ওয়েট্রেস থেকে একজন কর্পোরেট লিডার হওয়ার এই যাত্রা কেবল কঠোর পরিশ্রমের ছিল না, বরং আত্মসম্মানের ফল ছিল। সে এখন অনেক তরুণ কর্মচারীদের কাছে একজন রোল মডেলে পরিণত হয়েছিল। একদিন সকালে সে সিঙ্গাপুরস্থিত সদর দপ্তর থেকে একটি ইমেল পেল, যেখানে তাকে একটি আন্তর্জাতিক সম্মেলনে দ্য পাওয়ার অফ ডিগনিটি অর্থাৎ আত্মসম্মানের শক্তি বিষয়ে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে অনুভব করল যে স্বাভিমান তাকে সেই রেস্তোরাঁয় দাঁড় করিয়ে রেখেছিল, সেটি এখন তাকে বিশ্বের সামনে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সম্মেলনের কয়েকদিন আগে সে এক সন্ধ্যায় আবার রেস্তোরাঁ দি এম্পায়ারে গেল। সেখানকার পরিবেশ এখন অনেক বদলে গিয়েছিল। নতুন ম্যানেজার তার কাছে এলেন এবং তিনি জানালেন যে তার সেই রাতের সাহসিকতার পর থেকে রেস্তোরাঁর নীতিতে বড় বদল এসেছে এবং এখন কেউ কোনো কর্মচারীর সাথে অভদ্রতা করার সাহস করে না। যখন সে বাইরে বেরোল, তখন তার সাথে বিক্রম মালহোত্রার দেখা হল, যিনি এখন আগের তুলনায় অনেক শান্ত ও বিনম্র মনে হচ্ছিলেন। বিক্রম তাকে জানালেন যে তিনি রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে এই পর্যন্ত ডজন ডজন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করেছেন।
তিনি স্বীকার করলেন যে অনন্যা তাকে জীবনের সবচেয়ে বড় পাঠ পড়িয়েছে, যে আসল মহানতা অন্যের সামনে ঝোঁকার এবং সময় দেওয়ার মধ্যে আছে। সিঙ্গাপুরের সেই রাজকীয় সম্মেলনে অনন্যা সারা বিশ্বের শত শত মানুষের সামনে নিজের কাহিনী ভাগ করে নিল। সে গর্বের সাথে বলল যে আত্মসম্মান কোনো অহংকার নয়, বরং সবচেয়ে কঠিন সময়েও নিজেকে ঠিক রাখার শক্তি। যখন তার ভাষণ সমাপ্ত হল, তখন পুরো হল করতালির শব্দে ভরে উঠল। ভারতে ফিরে আসার পর অনন্যা একটি বই লিখল, যার শিরোনাম ছিল শির হামেশা উঁচা রাখো, অর্থাৎ মাথা সবসময় উঁচু রাখো। এটি সেই সব মানুষের জন্য ছিল যারা জীবনে কখনো না কখনো সমাজে অপমান সহ্য করেছেন। সে সব বয়সী ও বর্গের মানুষের কাছ থেকে হাজার হাজার চিঠি পেল, যারা তার কাহিনীর মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। অনন্যা এটি প্রমাণ করে দিল যে শিক্ষা কেবল টাকা উপার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি ঢাল যা অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর হয়ে ওঠে। তার কাহিনীর আসল সারমর্ম এই যে কোনো পেশাই ছোট নয় এবং কাউকে তার আর্থিক অবস্থার ভিত্তিতে বিচার করার অধিকার কারোর নেই। সে আজও সেই সব মানুষের সাহায্য করে যারা অভাবের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের বিনামূল্যে ভাষা শেখায় এবং তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা তাকে তার বাবা দিয়েছিলেন। বিক্রম মালহোত্রার হৃদয় পরিবর্তন এই কথার প্রমাণ ছিল যে একজন ব্যক্তির সামান্য সাহস পুরো সমাজের চিন্তাধারা বদলে দিতে পারে। অনন্যার এখন এক স্বাধীন ও গৌরবশালী মহিলা হিসাবে মুম্বাইয়ের রাস্তায় হাঁটে, এটি জেনে যে জীবন তাকে আবার চ্যালেঞ্জ জানালেও সে কোনোদিন নিজের মাথা নোয়াবে না, কারণ আত্মসম্মান সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। যে ব্যক্তি অন্যায়ের মাঝেও নিজের মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকে, সেই প্রকৃতপক্ষে জীবনের দৌড়ের আসল বিজয়ী। সময় অতিবাহিত হল এবং অনন্যার কাহিনী কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গাথা হয়ে থাকেনি, বরং এটি একটি সামাজিক বিপ্লবে পরিণত হল। মুম্বাইয়ের সেই বিলাসবহুল রেস্তোরাঁয় হওয়া সেই এক রাতের ঘটনা এখন হাজার হাজার তরুণ তরুণীর কাছে এক দৃষ্টান্ত ছিল, যারা কর্মসংস্থানের খোঁজে নিজেদের আত্মসম্মানের সাথে আপোস করতে বাধ্য হতো। অনন্যা নিজের সংস্থা গরিমার মাধ্যমে কেবল ভাষার জ্ঞান ছড়াল না, বরং মানুষকে এটিও শেখাও যে কোনো কাজ করা ব্যক্তি কোনো দিন ছোট হয় না। সে নিজের জীবনের সংগ্রামগুলোকে এক নতুন দিশা দিল এবং এটি নিশ্চিত করল যে আগামী প্রজন্মকে যেন সেই সব সহ্য করতে না হয় যা সেই সহ্য করেছিল। তার সৎ মা শান্তি দেবী এখন গর্বের সাথে প্রতিবেশীদের বলতেন যে কিভাবে তার মেয়ে কেবল ঘরের আর্থিক অবস্থা বদলায়নি, বরং সমাজের চিন্তাধারাকেও চ্যালেঞ্জ জানিয়েছে। নেহা ও দীপকও এখন বড় হয়ে গিয়েছিল এবং অনন্যার কাছ থেকে শিখেছিল যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সত্যের পথ এবং নিজের ওপর বিশ্বাস কখনো ছাড়া উচিত নয়। রেস্তোরাঁ দি এম্পায়ার এখন কেবল ধনীদের খাওয়ার জায়গা হয়ে থাকেনি, বরং সেখানকার ব্যবস্থাপনা এখন ডিগনিটি পলিসি চালু করে দিয়েছিল, যার অধীনে কোনো কর্মচারীকে অপমান করা নিষিদ্ধ ছিল। বিক্রম মালহোত্রা, যিনি একসময় অহংকারের প্রতীক ছিলেন, এখন অনন্যার সবচেয়ে বড় সমর্থকদের মধ্যে একজন হয়েছিলেন। তিনি নিজের জীবনের সেই ভুলকে একটি ইতিবাচক মোড় দিয়েছিলেন এবং এখন তিনি সেই সব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যাদের সমাজ প্রায়ই উপেক্ষা করে দেয়। অনন্যাকে প্রায় টিভি শো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষণ দেওয়ার জন্য ডাকা হতো, যেখানে সে সবসময় একটি কথাই বলতো যে আত্মসম্মান কোনো চিৎকার করে কথা বলা নয়, সেটি কোনো লোক দেখানো ব্যাপার নয়, বরং এটি সেই অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে ঝড়ের মাঝেও সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যখন আপনার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। জীবনকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে আপনি এটিকেই আঁকড়ে ধরতে পারেন। কাহিনীর এই মোড়ে আমরা এটি অনুভব করি যে প্রতিটি ছোট পরিবর্তন এমন কোনো ব্যক্তির কাছ থেকে শুরু হয় যে সঠিক কথা বলার সাহস রাখে। সেই রাতে একটি সাধারণ ওয়েট্রেস যে সাহস দেখিয়েছিল তা কেবল একজন ধনী ব্যবসায়ীকে বদলায়নি, বরং পুরো সম্প্রদায়কে এটি ভাবতে বাধ্য করেছিল যে তারা শ্রমিক এবং পরিষেবা দানকারীদের সাথে কেমন ব্যবহার করেন। হাজার হাজার তরুণ তরুণী শিখল যে মানুষের আসল দাম তার পদ বা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্র ও নৈতিকতার মধ্যে নিহিত থাকে। এটাই আত্মসম্মানের আসল শক্তি, এমন এক আলো যা খুব তেজস্বী হয়ে জ্বলে না, কিন্তু অন্ধকারে পথ দেখানোর জন্য যথেষ্ট হয়। অনন্যার কাহিনী কেবল একটি মেয়ের সফল হবার কাহিনী নয়, বরং এটি এই ইঁদুর দৌড় ও লোক দেখানো পৃথিবীতে মানবিক মর্যাদার জয়ের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আপনি নিজের আত্মসম্মান বজায় রাখেন, তখন আপনি গরিব হতে পারেন, ক্লান্ত হতে পারেন বা ব্যর্থও হতে পারেন, কিন্তু আপনি কখনো তুচ্ছ হতে পারেন না।
জীবনের প্রতিটি মোড়ে অনন্যার এই শিক্ষা প্রতিধ্বনিত হতে থাকবে যে নিজের চোখে নিচে নেমে অর্জন করা জয়ের চেয়ে সেই হার অনেক ভালো, যাতে আপনার স্বাভিমান সুরক্ষিত থাকে। এবং শেষ পর্যন্ত এটাই সেই উত্তরাধিকার যা সে আগামী প্রজন্মের জন্য রেখে গেল, এমন এক পৃথিবী যেখানে মনুষ্যত্ব এবং সম্মান সর্বাগ্রে থাকে। এইভাবে একটি ছোট রেস্তোরাঁ থেকে শুরু হওয়া এই সফর পুরো দেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে গেল, যা প্রতিটি সেই মানুষকে আশা দেয় যে নিজের পরিচয় ও মর্যাদার জন্য লড়াই করছে। অনন্যার নাম এখন কেবল একটি নাম নয়, বরং একটি বিচারধারা হয়ে উঠেছিল, যা বলে ঝুঁকে পড়া বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু নিচে পড়ে যাওয়া আপনার পছন্দ হওয়া উচিত নয়। সে আজও প্রতিটি সকালে সেই একই দৃঢ়তার সাথে ওঠে, এটি জেনে যে তার আসল সম্পদ তার জ্ঞানে এবং তার গৌরবে আছে, যা পৃথিবীর কোনো ধনী ব্যক্তি কোনোদিন কিনতে পারবে না। অনন্যার কাহিনীর এই অন্তিম অধ্যায় আমাদের সেই গভীরতা পর্যন্ত নিয়ে যায় যেখানে একজন ব্যক্তির সাহস পুরো সমাজের চেতনাকে নাড়িয়ে দেয়। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়ার পরেও অনন্যার পা মাটিতেই রইল। কয়েক মাস পর সে সেই বিশ্ববিদ্যালয় থেকেই আমন্ত্রণ পেল যেখানে তার পড়াশোনা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, মুম্বাই বিশ্ববিদ্যালয়। এটি সেই জায়গা যেখানে সে একসময় একজন অধ্যাপিকা হিসেবে মর্যাদার সাথে দাঁড়াত। যখন সে সাদা রেশমি শাড়ি পরে মঞ্চে পৌঁছাল, তখন পুরো হল কানায় কানায় পূর্ণ ছিল। সে নিজের কাহিনীর শুরু কোনো উঁচু নীতি দিয়ে নয়, বরং একটি তিক্ত স্মৃতি দিয়ে করল। সে জানালো কিভাবে এক সন্ধ্যায় একজন ধনী ব্যক্তি তাকে স্রেফ এই কারণে অপমান করেছিলেন কারণ সে একজন ওয়েট্রেসের পোশাকে ছিল। সে ছাত্রছাত্রীদের বলল, আমার 5 ভাষার জ্ঞান আমাকে সেই রাতে কেবল টাকা দেয়নি, বরং সেটি আমাকে সেই ঢাল দিয়েছিল যা দিয়ে আমি সেই অহংকারের মোকাবিলা করতে পেরেছিলাম। শিক্ষা কেবল টাকা উপার্জনের মাধ্যম নয়, বরং এটি আপনার আত্মসম্মান রক্ষা করার হাতিয়ার। হলে নিস্তব্ধতা ছেয়ে গেল যখন সে বলল, যদি সেই রাতে আমি চুপ থেকে যেতাম তবে সম্ভবত আমি আজ নিজের চোখে কখনো মাথা উঁচু করতে পারতাম না। আপনারা গরিব হতে পারেন, আপনারা অভাবের মধ্যে থাকতে পারেন, কিন্তু কাউকে এই অধিকার দেবেন না যে সে আপনার মর্যাদাকে ছোট করে দেখুক। তার কথাগুলো সেখানে উপস্থিত প্রতিটি ছাত্রের ভেতরে একটি আগুন জ্বালিয়ে দিল। অনুষ্ঠানের পর অনন্যা তার বাবার স্মরণে শহরের উপকণ্ঠে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে গেল। সে সেখানে সাদা ফুলের একটি তোড়া রাখল এবং শান্তভাবে বসে রইল। সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল, বাবা, আজ আমি আপনার সেই শিক্ষাকে সার্থক করে দিয়েছি যে মানুষ টাকায় নয়, নিজের চরিত্রে বড় হয়। আমি হার মানিনি। সেই মুহূর্তে তার চোখে জল ছিল, কিন্তু সেগুলো দুঃখের নয়, বরং এক পূর্ণতার জল ছিল। অনন্যার বই শির হামেশা উঁচা রাখো, কিপ ইয়োর হেড হাই ভারতীয় সমাজে একটি নতুন ঢেউ নিয়ে এলো। সে প্রত্যন্ত গ্রামগুলো থেকে সেই সব মহিলা ও যুবকদের চিঠি পেতে লাগল যারা ছোট কাজ করতেন এবং রোজ অপমান সহ্য করতেন। অনন্যা তাদের শেখালো যে সম্মান পদ থেকে নয়, বরং আপনার কাজ করার পদ্ধতি এবং আপনার ব্যক্তিত্ব থেকে আসে। বিক্রম মালহোত্রার বদলে যাওয়া ব্যক্তিত্ব সমাজের জন্য একটি বড় উদাহরণ হয়ে দাঁড়াল। যে ব্যক্তি একসময় টাকাকেই ভগবান মেনেছিলেন, তিনি এখন রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে শত শত অভাবী ছাত্রের ভবিষ্যৎ গড়ছিলেন। যখন অনন্যা ও বিক্রমের আবার দেখা হলো, সেখানে কোনো তিক্ততা ছিল না। বিক্রম স্বীকার করলেন যে সেই রাতের অপমান প্রকৃতপক্ষে তার নিজের অহংকারের হার ছিল, এবং অনন্যার জয় মানবতার জয় ছিল। কাহিনীর এই সমাপ্তি আমাদের এটি শেখায় যে আত্মসম্মান কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি সেই আভ্যন্তরীণ আলো যা অন্ধকার সময়ে আপনার পথ প্রদর্শন করে। অনন্য কেবল একজন সফল কর্পোরেট লিডার ছিল না, বরং সে সেই হাজার হাজার মানুষের জন্য একটি আশা ছিল যারা প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রাম করছেন। সে প্রমাণ করে দিয়েছিল যে যখন আপনি নিজের শিকড় এবং নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকেন, তখন পৃথিবীকে আপনার সামনে মাথা নোয়াতেই হয়। মুম্বাইয়ের দ্রুতগতির জীবনের মাঝে অনন্যা আজও সেই শালীনতা ও স্বাভিমানের সাথে চলে। তার কাহিনী আমাদের মনে করিয়ে দেবে যে জীবন আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে পারে, কিন্তু আপনার ভেতরের সেই আলো কোনোদিন নেভাতে পারবে না। কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, অনেক সময় আপনাকে আপনার যোগ্যতা দেখানোর চেষ্টা করবে, কিন্তু যদি আপনার কাছে জ্ঞানের আধার এবং আত্মসম্মানের শক্তি থাকে, তবে আপনি কখনো নিচে নামতে পারেন না। কারণ শেষ পর্যন্ত সেই ব্যক্তিই বিজয়ী যে অন্যায়ের সামনে একবার হলেও নিজের মাথা উঁচু রাখার সাহস সঞ্চয় করে নেয়। মুম্বাইয়ের সেই বৃষ্টিভেজা সন্ধ্যাগুলোতে যখন শহরের গতি কিছুটা ধীর হয়ে আসত, অনন্যা প্রায়ই একটি ছোট ক্যাফেতে বসত।
তার হাতে থাকত সেই পুরনো ডায়েরিটি, যাতে সে নিজের জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে নথিভুক্ত করে রেখেছিল। সেই ডায়েরিটি তার কাছে স্রেফ এক টুকরো কাগজ ছিল না, বরং সেটি ছিল তার সংগ্রাম এবং জয়ের একটি দলিল। বাইরের রাস্তায় ঝরতে থাকা বৃষ্টির ফোঁটা তাকে সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দিত, যখন সে দি এম্পায়ার রেস্তোরাঁয় কাজ করত এবং নিজের চাকরি থেকে শুরু করে নিজের সম্মান পর্যন্ত সব কিছুর জন্য প্রতিদিন লড়াই করত। আজ তার কাছে সব কিছু ছিল, খ্যাতি, সম্মান এবং একটি সফল কেরিয়ার, কিন্তু তার পা এখনও মাটিতেই ছিল। সে কথা দিয়েছিল যে সে তার কাহিনী বিশ্বকে জানাবে। এই কারণে নয় যে সে নিজের প্রশংসা চাইত, বরং এই কারণে যাতে অন্য কোনো মেয়েকে সেই সব সহ্য করতে না হয় যা সে সহ্য করেছিল। সে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেই আমন্ত্রণ গ্রহণ করে নিয়েছিল, যেখান থেকে সে একসময় নিজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল। যেদিন সে বিশ্ববিদ্যালয়ের বড় হলে প্রবেশ করল, সেখানকার পরিবেশ ছিল একেবারেই অন্যরকম। শত শত ছাত্রছাত্রী তাকে শোনার জন্য উদ্গ্রীব হয়েছিল। অনন্যা কোনো বড় ভাষণ দিয়ে শুরু করেনি, বরং একটি সত্য কাহিনী শোনাল। সে জানাল কিভাবে একটি ধনী ব্যক্তি তাকে স্রেফ এই কারণে নিচু দেখিয়েছিল কারণ সে একজন ওয়েট্রেসের পোশাকে ছিল। হলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল যখন অনন্যা বলল যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না, এটি এমন একটি জিনিস যা আপনার ব্যক্তিত্ব থেকে জন্ম নেয়। যদি সেই রাতে আমি চুপ থাকার সিদ্ধান্ত নিতাম, তবে হয়তো আজ আমি আপনাদের সামনে দাঁড়ানোর যোগ্য থাকতাম না। একজন ছাত্রী উঠে দাঁড়িয়ে ভিজে চোখে জানাল যে সেও একসময় ওয়েটারের কাজ করত এবং তার সাথেও ঠিক এমনটাই ব্যবহার হয়েছিল। অনন্যার কথাগুলো তাকে বাঁচার এক নতুন আশা দিয়েছিল। নিজের ভাষণের পর অনন্যা বান্দ্রা ওর্লি সিলিংকের উপর থামল এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করল যে তার বাবা আজ ওপর থেকে তার উপর গর্ব করছেন। সে তার বাবার কবরে গেল, যা শহরের এক শান্ত কোণে ছিল। সে সেখানে সাদা ফুল চড়াল এবং তার সাথে কথা বলল। বাবা, আপনি বলেছিলেন যে দারিদ্র্যকে ভয় পেও না, শুধু নিজের আদর্শ থেকে টোলো না। দেখুন, আমি করে দেখিয়েছি। এরপর অনন্যা তার প্রথম বই শির হামেশা উঁচা রাখো, মাথা সবসময় উঁচু রাখো লেখা শুরু করল। বইটিতে সে লিখেছিল যে জীবন আপনাকে অনেকবার নিচু দেখাবে, কিন্তু আপনার জ্ঞান এবং আপনার আত্মসম্মান হল সেই দুটি ডানা যা আপনাকে আবার উঠতে সাহায্য করবে। বইটি রাতারাতি হিট হয়ে গেল এবং সারা দেশ থেকে সে প্রশংসার চিঠি পেতে শুরু করল। এক সন্ধ্যায় সে বিক্রম মালহোত্রার রেসপেক্ট স্কলারশিপ ফাউন্ডেশনের দপ্তরে গেল। বিক্রম তাকে অনেক সম্মানের সাথে বসালেন এবং জানালেন কিভাবে তিনি প্রতি বছর ৫০ জন গরিব বাচ্চার পড়াশোনার খরচ বহন করছিলেন। দুজনের মধ্যে এখন আর কোনো শত্রুতা ছিল না, বরং ছিল এক গভীর সম্মান। বিক্রম বললেন, অনন্যা, তুমি আমাকে তা শিখিয়েছ যা আমার সমস্ত দৌলত শেখাতে পারেনি, মনুষ্যত্বের দাম। অনন্যার এই কাহিনী আমাদের বলে যে এই স্বার্থপর দুনিয়ায় যেখানে প্রতিটি জিনিসের দাম টাকায় বিচার করা হয়, সেখানে মানবিক মর্যাদা অর্থাৎ হিউম্যান ডিগনিটি সবার ওপরে। দারিদ্র্য অপমানের কারণ হওয়া উচিত নয় এবং ধন সম্পদ কাউকে নিচু দেখানোর লাইসেন্স দেয় না। আত্মসম্মান হল সেই আলো যা সবচেয়ে গভীর অন্ধকারেও মানুষের পথ আলোকিত করে। অনন্যা আজকেও সেই পুরনো অনন্যাই আছে, শুধু এখন তার কাছে বিশ্বকে বলার মতো একটি বড় দৃষ্টান্ত আছে। সে প্রমাণ করে দিয়েছে যে যদি আপনি সত্যের সাথে দাঁড়িয়ে থাকেন, তবে পুরো মহাবিশ্ব আপনার সাথে দাঁড়িয়ে থাকে। অনন্যার এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শিক্ষা কেবল ডিগ্রি বা চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি সেই শক্তি যা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে বলার সাহস দেয়। সমাজ প্রায়ই মানুষকে তাদের পোশাক, তাদের পেশা বা তাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করে, কিন্তু অনন্যা শিখিয়ে দিয়েছে যে একটি সাধারণ অ্যাপ্রনের পেছনেও একটি মহান মস্তিষ্ক এবং একটি দৃঢ় আত্মা থাকতে পারে। সে সেই সমস্ত মানুষের জন্য একটি মশাল হয়ে গেল যারা চুপচাপ নিজের পরিশ্রম দিয়ে নিজের ঘর চালায়। কাহিনীর শেষে আমরা দেখি যে বিক্রম মালহোত্রার মতো শক্তিশালী ব্যক্তিরাও একজন সাধারণ ব্যক্তির সততার সামনে মাথা নত করে দেন। এটি এই কথার প্রমাণ যে সত্য এবং চরিত্রের শক্তি যে কোনো জাগতিক সম্পত্তির চেয়ে বড় হয়। অনন্যা কেবল নিজের ভাগ্য বদলায়নি, বরং সে অনেক মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছিল। আজ যখন সে মুম্বাইয়ের ভিড়ভাড় রাস্তায় হাঁটে, তখন সে কেবল একজন সফল কর্পোরেট অফিসার হয় না, বরং সে আত্মসম্মানের একটি জীবন্ত দৃষ্টান্ত হয়। তার চোখের সেই দেল্লা আজও বজায় আছে, যা বলে যে দুনিয়া আপনাকে যতই ছোট ভাবার চেষ্টা করুক না কেন, যদি আপনি নিজের চোখে সঠিক থাকেন, তবে আপনি কখনো হারতে পারেন না। এটাই সেই উত্তরাধিকার যা অনন্যা আগামী প্রজন্মের জন্য রেখে গিয়েছে। একটি এমন দুনিয়ার স্বপ্ন যেখানে প্রতিটি শ্রমের সম্মান থাকবে এবং প্রতিটি মানুষের মর্যাদার সাথে বাঁচার অধিকার মিলবে।
পরিশেষে এই কাহিনী স্রেফ একটি মেয়ের জয় নয়, বরং এটি সেই প্রতিটি মানুষের জয় যে প্রতিদিন প্রতিকূলতার সাথে লড়াই করে কিন্তু নিজের মাথা নোয়ায় না। কারণ যতক্ষণ আপনি নিজের চোখে সঠিক আছেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে নিচে নামাতে পারবে না। অনন্যার এই শিক্ষা সব সময় প্রতিধ্বনিত হতে থাকবে। টাকা হারানো যেতে পারে, কিন্তু চরিত্র এবং সম্মান একবার চলে গেলে তার কোনোদিন ফিরে আসে না। তাই সব সময় নিজের মাথা উঁচু রাখুন এবং নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। এটাই সত্য স্বাধীনতা এবং এটাই জীবনের সবচেয়ে বড় পুরস্কার। অনন্যার এই সফর প্রমাণ করে দিয়েছে যে একটি ছোট প্রদীপও ঘন অন্ধকার চিরে দেওয়ার শক্তি রাখে। শুধু শর্ত এই যে তার জ্বলে থাকার সাহস থাকতে হবে। অনন্যার কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা সেই মুহূর্তে ছিল না যখন পুরো রেস্তোরাঁ তার জন্য তালি বাজিয়েছিল এবং তার পরে পাওয়া বড় চাকরিতেও ছিল না, বরং এটি ছিল সেই দীর্ঘ এবং কঠিন যাত্রায় যেখানে একটি সাধারণ দেখতে মেয়ে নিজের মর্যাদা রক্ষার জন্য দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শক্তি অর্থাৎ টাকার অহংকারের মোকাবিলা করেছিল। ভারতীয় সমাজে যেখানে প্রায়ই কোনো ব্যক্তির মূল্য তার পোশাক, তার গাড়ি বা তার পদ দিয়ে বিচার করা হয়, অনন্যার এই জয় এক নতুন চিন্তার সূচনা ছিল। সে এটি প্রমাণ করে দিয়েছে যে কোনো কাজ ছোট হয় না যদি সেটি করা ব্যক্তি নিজের স্বাভিমান না হারায়। সে কোনো সিনেমার নায়িকা ছিল না, বরং সে ছিল একজন এমন শিক্ষিত মহিলা যে পরিস্থিতির সামনে হাঁটু গেড়ে বসার বদলে নিজের জ্ঞানকে নিজের ঢাল বানিয়েছিল। অনন্যার কাহিনী আমাদের শেখায় যে শিক্ষা কেবল ডিগ্রি হাসিল করা বা উঁচু বেতন পাওয়ার মাধ্যম নয়, বরং এটি সেই হাতিয়ার যা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেয়। যদি অনন্যার কাছে সেই ভাষাগত জ্ঞান এবং বৌদ্ধিক গভীরতা না থাকত, তবে হয়তো সে সেই রাতে বিক্রম মালহোত্রার অপমানজনক শব্দের সামনে মৌন থেকে যেত। কিন্তু তার শিক্ষা তাকে সেই আত্মবিশ্বাস দিয়েছিল যা দিয়ে সে শান্ত থেকেও কড়া জবাব দিতে পেরেছিল। এই কাহিনী আজকের ভারতের সেই যুব সমাজের জন্য এক আয়না যারা সাফল্যের দৌড়ে প্রায় নিজের মূল্যবোধকে পেছনে ফেলে দেয়। আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিক্রম মালহোত্রার চরিত্র থেকে পাওয়া যায়। তিনি সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা সাফল্যের শিখরে পৌঁছে নিজের শিকড় ভুলে যায়। তার হার প্রকৃতপক্ষে তার ধনসম্পদের হার ছিল না, বরং তার সেই মানসিকতার হার ছিল যা বিশ্বাস করে যে টাকা যে কোনো আত্মাকে কিনে নিতে পারে। অনন্যা তাকে এটি অনুভব করিয়েছে যে দুনিয়ায় কিছু জিনিস এমন আছে যা কোনো চেক বই দিয়ে কেনা যায় না। তার হৃদয় পরিবর্তন এটি দেখায় যে সমাজের শক্তিশালী শ্রেণীও শুধরে যেতে পারে যদি তাদের সত্যের মুখোমুখি করানো হয়। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছিল, যা একটি মহান ব্যক্তিত্বের লক্ষণ। প্রতিশোধ নেওয়া সহজ হয়, কিন্তু কারো চিন্তাধারা বদলে দেওয়াই হল বাস্তব জয়। এই কাহিনী আমাদের এটিও মনে করিয়ে দেয় যে আমাদের কখনো কাউকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করা উচিত নয়। একটি ওয়েট্রেসের পোশাকের পেছনে 5 ভাষার বিশেষজ্ঞ এবং একজন ডক্টরেট পণ্ডিত লুকিয়ে থাকতে পারে। প্রতিটি মানুষের পেছনে একটি সংগ্রামপূর্ণ কাহিনী থাকে যা আমরা প্রায়ই দেখতে পাই না। অনন্যা সেই হাজার হাজার মানুষকে কণ্ঠস্বর দিয়েছে যারা চুপচাপ পরিষেবার কাজে লেগে আছে এবং প্রতিদিন ছোট বড় অপমান সহ্য করে। সে শিখিয়েছে যে যখন আপনি নিজেকে সম্মান করেন তখনই দুনিয়া আপনাকে সম্মান করে। আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় যেখানে মানুষ প্রায়ই একে অপরকে নিচু দেখিয়ে এগিয়ে যেতে চায়, অনন্যার এই উদাহরণ এক ঠান্ডা বাতাসের ঝাপটার মতো। সে প্রমাণ করে দিয়েছে যে বিনম্রতা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তার কাহিনীর শেষ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সেই প্রতিটি ভারতীয়র জয় যারা নিজের সততা এবং কঠোর পরিশ্রম দিয়ে নিজের পরিচয় গড়তে চায়। শির হামেশা উঁচা রাখো কেবল তার বইয়ের শিরোনাম ছিল না, বরং এটি তার জীবনের মন্ত্র হয়ে গিয়েছিল। অনন্যার এই যাত্রা আমাদের এই বার্তা দেয় যে আপনি জীবনের যে কোনো পর্যায়ে থাকুন না কেন, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, যদি আপনি আপনার জ্ঞান এবং আপনার চরিত্রের ওপর অটল থাকেন, তবে আপনি কখনো হারতে পারেন না। জ্ঞান আপনাকে বলার শক্তি দেয় এবং আত্মসম্মান আপনাকে সোজা দাঁড়িয়ে থাকার। অনন্যার এই সফর এখন ভারতের প্রতিটি সেই কোণে প্রতিধ্বনিত হয় যেখানে কেউ নিজের মর্যাদার জন্য লড়াই করছে। সে এটি নিশ্চিত করেছে যে আগামী প্রজন্ম যেন বুঝতে পারে যে আসল মহানতা পদে নয়, বরং আপনার ব্যবহারে এবং আপনার স্বাভিমানে আছে। এটাই সেই আলো যা তাকে একজন সাধারণ মেয়ে থেকে এক অনুপ্রেরণার উৎসে পরিণত করে। পরিশেষে অনন্যার কাহিনী আমাদের এটি বিশ্বাস করায় যে যদি আমরা আমাদের মর্যাদার প্রতি সচেতন থাকি, তবে অন্ধকার থেকে অন্ধকার সময়েও আমরা নিজের পথ নিজে তৈরি করতে পারি। অনন্যার সেই দিনটি কোনো উৎসবের চেয়ে কম ছিল না যখন সে সেই বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করল যেখান থেকে তাকে একসময় নিজের পড়াশোনা মাঝপথেই ছাড়তে হয়েছিল। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক হলে হাজার হাজার ছাত্র তাকে শোনার জন্য জমা হয়েছিল।
অনন্যা যখন মঞ্চে পা রাখল, তার চোখের সামনে নিজের দারিদ্র্য এবং সংগ্রামের সেই সমস্ত দিন এক মুহূর্তের জন্য ভেসে উঠল। সে বলতে শুরু করল। তার কণ্ঠে সেই একই স্থৈর্য এবং গভীরতা ছিল যা দি এম্পায়ার রেস্তোরাঁর সেই রাতে ছিল। সে ছাত্রদের বলল, আমার প্রিয় বন্ধুরা, আজ আপনারা এখানে একজন সফল মহিলাকে দেখছেন, কিন্তু মনে রাখবেন যে আমার সাফল্যের ভিত সেই রাতে তৈরি হয়েছিল যখন আমি নিজের পোশাকে থেকেও নিজের মাথা নোয়াইনি। শিক্ষা কেবল ডিগ্রি হাসিল করা নয়, বরং সেটি সেই সাহস যা আপনাকে অন্যায়ের সামনে সোজা দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। সে বিস্তারিতভাবে জানালো কিভাবে ভাষার জ্ঞান তার কাছে কেবল একটি যোগ্যতা নয়, বরং একটি হাতিয়ার হয়ে উঠেছিল যা তার আত্মসম্মান রক্ষা করেছিল। যখন সে নিজের ভাষণ শেষ করল, পুরো হল দাঁড়িয়ে করতালির শব্দে ভরে উঠল। সেখানে উপস্থিত অনেক ছাত্র আবেগপ্রবণ হয়ে পড়েছিল, বিশেষ করে তারা যারা নিজেরা ছোটখাটো কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। অনন্যা তাদের শিখিয়ে দিল যে দারিদ্র্য আপনার স্বপ্নের সীমা হতে পারে না, যতক্ষণ আপনার কাছে আপনার স্বাভিমান আছে। সেই সন্ধ্যায় অনন্যা শহরের কোলাহল থেকে দূরে নিজের বাবার স্মৃতিস্তম্ভে পৌঁছাল। সে সাদা বেলি ফুলের একটি গুচ্ছ সেখানে রাখল এবং কয়েক ঘণ্টা চুপচাপ বসে রইল। সে অনুভব করল যে তার বাবার সেই পুরনো শিক্ষা, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, কিন্তু চরিত্র চলে গেলে সব চলে যায়, আজ তার জীবনের সত্য হয়ে দাঁড়িয়েছে। সে তার বাবার ছবির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, বাবা, আমি আপনার নাম উজ্জ্বল করেছি, আমি কাউকে নিজের আত্মা কিনতে দিইনি। তার চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়ল। বাড়ি ফিরে এসে সে নিজের ডায়েরিটি হাতে নিল এবং সেই বইটির শেষ পাতাগুলো পূর্ণ করল, যা সে লিখছিল। শির হামেশা উঁচা রাখো, স্টে হেড হাই নামের সেই বইটি যখন বাজারে এলো, সেটি ভারতের প্রতিটি সেই যুবকের হৃদয় ছুঁয়ে গেল যারা দৈনন্দিন জীবনে অপমান এবং অভাবের সাথে লড়াই করছে। সে হাজার হাজার চিঠি পেল, যাতে মানুষ জানিয়েছে কিভাবে তার কাহিনী তাদের আবার বাঁচতে এবং লড়াই করার সাহস জুগিয়েছে। অনন্যা এখন কেবল একজন পেশাদার অনুবাদক বা কর্পোরেট লিডার ছিল না, সে স্বাভিমানের এক নতুন মুখ হয়ে উঠেছিল। কয়েক সপ্তাহ পর অনন্যাকে বিক্রম মালহোত্রার রেসপেক্ট স্কলারশিপ ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। সেখানে সে দেখল যে বিক্রম এখন আর সেই অহংকারী ব্যবসায়ী ছিলেন না। তিনি নিজের অধিকাংশ সম্পত্তি সেই শিশুদের শিক্ষার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, যারা দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দেয়। বিক্রম মঞ্চে অনন্যাকে স্বাগত জানিয়ে বললেন, আজ আমি যা কিছু ভালো কাজ করছি তার সমস্ত কৃতিত্ব এই মহিলার। ইনি আমাকে শিখিয়েছেন যে আসল শক্তি অন্যদের নিচু দেখানোয় নয়, বরং তাদের ওপরে তোলায়। অনন্যা হাসি মুখে তাকে ধন্যবাদ জানাল। সেদিন দুজনে হাত মেলালেন এবং এই হাত মেলানো কেবল দুই ব্যক্তির মিলন ছিল না, বরং এটি ছিল অহংকারের ওপর বিনম্রতার চূড়ান্ত জয়। অনন্যা নিজের জীবনের এই দীর্ঘ এবং কঠিন সফরকে পেছন ফিরে দেখল এবং দেখতে পেল যে প্রতিটি ক্ষত এবং প্রতিটি অপমান তাকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে। সে এখন এক এমন পৃথিবীতে বাস করছে যেখানে তাকে তার পোশাক বা পথ দিয়ে নয়, বরং তার বুদ্ধি এবং তার চরিত্র দিয়েছে না হয়। সে এটি প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় নারী যদি সংকল্প করে, তবে সে কেবল নিজের ভাগ্যই বদলাতে পারে না, বরং পুরো সমাজের চিন্তাধারাকেও এক নতুন দিশা দিতে পারে। অনন্যার এই সফর আজও ভারতের প্রতিটি সেই গলি এবং ঘরে প্রতিধ্বনিত হয়, যেখানে কেউ নিজের মর্যাদা এবং পরিচয়ের জন্য সংগ্রাম করছে। অনন্যার এই গাথা কেবল একটি ব্যক্তিগত জয়ের কাহিনী ছিল না, বরং এটি আধুনিক সমাজের অহংকারের উপর মানবিক মর্যাদার এক শাশ্বত জয় হয়ে গেল। কাহিনীর এই অন্তিম পর্যায়ে আমরা দেখি কিভাবে একটি ছোট স্বাভিমানী পদক্ষেপ পুরো সমাজের মানসিকতাকে বদলে দেওয়ার কাজ করেছে। মুম্বাইয়ের সেই উজ্জ্বল রাত এবং কোনন এখন এক এমন দৃষ্টান্ত হয়ে উঠেছিল যা এটি প্রমাণ করে দিয়েছে যে দারিদ্র্য এবং সংগ্রাম কখনও কারো বুদ্ধিমত্তা বা তার চরিত্রের সীমা হতে পারে না। সে তার বই শির হামেশা উঁচা রাখোর মাধ্যমে দুনিয়াকে জানালো যে যখন আপনার কাছে জ্ঞান এবং আত্মসম্মান থাকে, তখন আপনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তির সামনেও সোজা দাঁড়িয়ে থাকতে পারেন। এই কাহিনীর সবচেয়ে গভীর প্রভাব বিক্রম মালহোত্রার উপর পড়েছিল। সেই ব্যক্তি যে কখনো বিশ্বাস করত যে টাকাই দুনিয়ার সবচেয়ে বড় ভাষা, আজ সেই টাকার ব্যবহার সেই সব মানুষের সম্মান এবং শিক্ষার জন্য করছে যাদের সে আগে তুচ্ছ মনে করত। তার এই বদল এটি শেখায় যে কোনো ব্যক্তিই সংস্কারের বাইরে নয়, শুধু তাকে সত্যের একটি আয়না দেখানোর প্রয়োজন হয়। অনন্যা আমাদের শিখিয়েছে যে প্রকৃত শিক্ষার অর্থ কেবল উচ্চ পদ লাভ করা নয়, বরং সেই সাহস সঞ্চয় করা যা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে বলার শক্তি দেয়।
সে দেখিয়েছে যে একজন ওয়েট্রেসের পোশাকেও একজন ডক্টর এবং 5 ভাষার বিশেষজ্ঞ পণ্ডিত হতে পারে এবং আমাদের কাউকে তার পেশা বা পোশাক দিয়ে বিচার করার ভুল করা উচিত নয়। পরিশেষে যখন অনন্যা মুম্বাইয়ের রাস্তায় হাঁটে, সে কেবল একজন সফল কর্পোরেট অফিসার নয়, বরং সেই লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর হয় যারা প্রতিদিন ঘাম ঝরায় এবং সম্মানের সন্ধানে থাকে। তার এই সফর আমাদের মনে করিয়ে দেবে যে যদি আপনি নিজের চোখে নিচে না নামেন, তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ছোট করতে পারবে না। এই কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু অনন্যা দ্বারা জ্বালানো স্বাভিমানের সেই মশাল সব সময় সেই সব মানুষের পথ আলোকিত করতে থাকবে যারা নিজের পরিচয় এবং নিজের মর্যাদার জন্য লড়াই করছে। নমস্কার বন্ধুরা, আপনারা এই কাহিনী পৃথিবীর কোন কোন থেকে দেখছেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের অনন্যার এই অনুপ্রেরণামূলক কাহিনী কেমন লাগল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সব সময় সুস্থ, সুখী এবং সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও কোনো এমন সত্য বা অনুপ্রেরণামূলক কাহিনী থাকে যা অন্যদের সাহস বাড়াতে পারে, তবে সেটি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন মিলেমিশে একে অপরকে অনুপ্রাণিত করি এবং সমাজে সম্মানের ভাবনাকে এগিয়ে নিয়ে যাই।